দেখ, তুই যে স্কুলটা করছি, ঠিক আছে? তো প্রথমে চলে আয়। প্রথমে আমাদের পিএল অ্যাপ্রো করছি, ঠিক আছে? মতিঝিল গার্লসের কোশ্চেনটা সলভ করছি। প্রথমে পিএল অ্যাপ্রোটা করছি। কি বলছে? ১ নম্বর বলছে কালু অ্যান্ড লালু আর কোশ্চেন দিয়েছিল, ওদের প্যারেন্টস দিয়েছিল, পার্টনার্স হবে। ঠিক আছে? আর পার্টনার্স ইন এ ফার্ম অন 1st এপ্রিল 2023 দেয়ার ক্যাপিটাল ওয়্যার। তাহলে 1st এপ্রিল 2023 ক্যাপিটাল কি বলেছিল? কালুর বলেছিল 50,000 আর লালুর বলেছিল 30,000। দে শেয়ার প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 3:2। দে মেড আ প্রফিট 55,000। কত বলেছে বল? প্রফিট বলেছে তোমার 55,000 ফর দ্য ইয়ার এন্ডে 31st March 2024। দেয়ার ড্রয়িংস ওয়্যার, কালু বলেছে 3,500 আর লালু বলেছে 2,400। কি বললাম? কালুর ড্রয়িংস বলেছে কত? 3,500 আর লালুর ড্রয়িংস বলেছে 2,400 বলে দিয়েছে। অন দ্য বেস অফ দ্য ফলোইং ম্যাটার্স প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট হবে। অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার। পার্টনার স্যালারি বলেছে কালুর এত, লালুর এত। জেনারেলিটা বলে দিয়েছে, ইন্টারশন ক্যাপিটাল বলে দিয়েছে, ইন্টারশন ড্রয়িংস বলে দিয়েছে, বলছে পিএল অ্যাপ্রো অ্যাকাউন্ট খুলে দাও। একদম ইজি অঙ্ক দিয়েছে, এর চেয়ে ইজি অঙ্ক আমি আর আশা করি না। হাসছিস কেন? কাট, এদিকে লিখ ক্রেডিট, এদিকে লিখ ডেবিট। উপরে কি লিখতে হয় জানি, এগুলো ফেলতে সময় নষ্ট করে লাভ নেই। তোরা লিখে নে, আমি শুধু জাস্ট প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা লিখছি। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এইদিকে লিখবো ক্রেডিট সাইড, এইদিকে লিখবো ডেবিট সাইড। এখানে কি লিখবো? বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে নেট প্রফিট। বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে নেট প্রফিট। তো নেট প্রফিট কত বলছে অঙ্কে? 55,000 টাকা। নেট প্রফিট বলেছে অঙ্কে কত? 55,000। এখানে ডেবিটে লিখবো টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি ছিল? লাল, কালু আর লালু, তাই তো? কালু আর লালু। তো কালুর ক্যাপিটাল ছিল 50,000, লালুর ছিল 30,000। কালুর ছিল 50,000 আর লালুর ছিল 30,000। এবার পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত ছিল? ইন্টারেস্ট অন ক্যাপিটাল পার্সেন্ট ছিল 5%। ভালো অঙ্ক দিয়েছিস, ঠিক আছে? এরকম অঙ্ক পরীক্ষায় আশাই করা যেতে পারে। 50,000 5% কত হবে? 2,500। 30,000 5% কত হবে? 1,500। যোগ করে কত হয়ে গেল? 4,000 টাকা। নেক্সট কি বলেছিল আমাদের? পার্টনার স্যালারি, কালুর স্যালারি 500 আর লালুর স্যালারি 400। তাহলে লিখবো কি? টু পার্টনার স্যালারি। লিখবো কি? টু পার্টনার স্যালারি। কালু, লালু। কালুর স্যালারি কত বলেছে আরো একবার দেখে নেওয়া যাক। 500 আর লালুর 400। 500 ইন্টু 12 6,000। 400 ইন্টু 12 4,800। 6,000 আর 4,800 যোগ করে কত হলো? 10,800 টাকা। ঠিক আছে তো? আচ্ছা, হয়ে গেল। কি কি হয়ে যাচ্ছে মাথায় রাখতে হবে? পার্টনার স্যালারি হয়ে গেল আমাদের, ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয়ে গেল। এবার বলছে জেনারেল রিজার্ভ। তো জানি জেনারেল রিজার্ভে কেন টাকা রাখা হয়? কোম্পানি যত টাকা প্রফিট করে তার মধ্যে কিছু পরিমাণ টাকা রিজার্ভে সরিয়ে রাখে, কারণ ফিউচার লস বা ফার্দার ডেভেলপমেন্ট ফর বিজনেস এর জন্য টাকা সরিয়ে রাখে। ঠিক আছে তো? বা এক্সপেনশন অফ দ্য বিজনেস, এইগুলোর জন্য মানুষ রিজার্ভে টাকা সরিয়ে রাখে। কত টাকা সরিয়েছে? 5,000 টাকা। লিখবি কি? টু ট্রান্সফার টু রিজার্ভ 5,000। টু, এটা একটু এরকম টাকা না বললে ভালো হতো, কেমন বলতো? বলছে রিজার্ভে টাকা সরিয়েছে 10% টাকা সরিয়েছে। কার 10%? হয় কখনো কোনো অঙ্ক বলে প্রফিটের 10%, আর কখনো কোনো অঙ্ক বলবে ডিস্ট্রিবিউটেবল প্রফিট ওভার 10%। এরকম
এক্সপেক্ট এরকম কোশ্চেন পরীক্ষায় থাকে। কিন্তু টাকা ডাইরেক্ট বলে দিলে দেখে দেখে বসিয়ে অসুবিধা নাই, ঠিক আছে? তো কিন্তু ওরকমও থাকতে পারে। তাহলে কি লিখবি? টু ট্রান্সফার টু রিজার্ভ কত টাকা বলেছে দেখ, 4,000 টাকা। আচ্ছা ঠিক আছে, 5,000 টাকা অসুবিধা নেই। ইন্টারেস্ট অন ড্রয়িংস কে এইটা লিখবো। লিখ বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস কালু আর লালু। কালুর ড্রয়িংস কত ছিল? এখানে কালুর ড্রয়িংস কত করে ছিল? কালুর ছিল 3,500, লালুর ছিল 2,400। আচ্ছা, এবার যদি আমি দেখি ড্রয়িংস তো বলে দিয়েছে টাকা, এবার কত পার্সেন্ট ড্রয়িংস ছিল এখানে অঙ্কে? 5% বলে দিয়েছিল। ইন্টু 5%, ইন্টু 5%। কবে টাকা তুলেছে বলে না দিলে সবসময় 6/12 করতে। 3,500 ইন্টু 2.5% কত হচ্ছে? 87.5 বেরিয়েছিল। 87.5 মানে 88 করে দিচ্ছে। আর 2,400 ইন্টু 2.5% করে 60 টাকা বেরিয়েছিল। তাহলে 88 যোগ 60 করে কত বেরোলো? 148 টাকা। শেষ হয়ে গেছে অঙ্ক। ভালো অঙ্ক ছিল। 55,148 কে এর দিকে আর কোনো পয়েন্ট আছে? নেই তো মনে হয়। জেনারেলি এত থাকেও না পয়েন্ট, এ কটাই থাকে পয়েন্ট। 55,148, 55,148 থেকে মাইনাস করবো 4,000 টাকা, মাইনাস করবো 10,800 টাকা, মাইনাস করবো 5,000। কত হচ্ছে? 35,348। 35,000। তোদের ফাইনালে পরীক্ষা যে করেছিলি এটাই অ্যান্সার হয়েছিল? তাহলে 4 পেয়ে গেছিস, তাই তো? টু ব্যালেন্স অফ প্রফিট, মোটামুটি স্কুলে যতজন ছিল, ঠিক আছে, সবাই নাম্বার পাবে, অঙ্কটা তো ইজি ছিল। ব্যালেন্স অফ প্রফিট ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কি ছিল? প্রথম জনের নাম কালু, তারপরের জনের নাম ছিল লালু। রেশিও তো নিশ্চয়ই কিছু একটা বলে দিয়েছিল। 3:2 ডিভাইডেড বাই 5 ইন্টু 3 কত হচ্ছে? 21,209। আর এটা হচ্ছে 14,139। পুরো 4 পেয়ে গেলি অঙ্কটায়। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে আসি। তাহলে একের দাগের অঙ্কটা হয়ে গেল, সোজা অঙ্ক ছিল, তাই তো? বোঝা গেল সোজা অঙ্ক ছিল অঙ্কটা। এর সঙ্গে অরে একটা থিওরি দিয়েছিল, সোজা একদম সোজা থিওরি দিয়েছিল, বলছে ফিক্সড ক্যাপিটালের সঙ্গে ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল পার্থক্য লেখো, পরিবর্তনশীল মূলধন হিসেবের সঙ্গে স্থির মূলধন হিসেবে পার্থক্য লেখো। দুয়ের কোশ্চেন কি বলেছে? পায়োনিয়ার কোম্পানি লিমিটেড ইনভাইটেড অ্যাপ্লিকেশন, শেয়ারের অঙ্ক দিয়েছে, ভালো ভালো দিয়েছিল, মনে হচ্ছে শেয়ার অঙ্কটা ভালো দিয়েছিল, দেখি একটু। পায়োনিয়ার কোম্পানি লিমিটেড ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর 5,000 শেয়ার্স রুপিস 1 ইচ। এটা কি 1 লেখা ছিল? দেখতে কোশ্চেনটা, এটা 10 হবে, 10, কোশ্চেনটা 10 হবে। 10 ইচ অ্যাট পার, ঠিক আছে? তো পায়োনিয়ার কোম্পানি লিমিটেড, ও বলছে যে আমি 5,000 খানা শেয়ার মার্কেটে বেচতে চাই, 10 টাকা দামের শেয়ার, ঠিক আছে, মার্কেটে বেচতে চাই, ঠিক আছে, 10 ইচ অ্যাট পার বলেছে, ঠিক আছে। রুপিস 3 অ্যাপ্লিকেশন, 5 টাকা অ্যালটমেন্ট, 8 টাকা হয়ে গেল, 2 টাকা হচ্ছে কল, মানে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, ঠিক আছে। কতগুলো ফর্ম জমা পড়েছে? 8,000টা ফর্ম জমা পড়েছে। তাহলে কতগুলো ফর্ম, মানে 3,000টা ফর্ম এক্সট্রা জমা পড়ে গেছে। তো বলছে দ্য ডিরেক্টর অ্যালটমেন্ট, ঠিক আছে, ডিরেক্টর অ্যালটমেন্ট 5,000 শেয়ার্স, ঠিক আছে, রিজেক্টিং আউটরাইট অ্যাপ্লিকেশন 2,500 রিফান্ড অ্যাপ্লিকেশন মানি। ওই পুরাটা দিয়েছে, মানে 2,500 রিফান্ড হচ্ছে, আর বাকি 500 কি বলছে? অ্যাডজাস্ট করতে বলেছে, ঠিক আছে। দ্য কল ওয়াজ ডিউলি মেড অন অল শেয়ার্স রিয়ালাইজ এক্সেপ্ট ইন কি বলছে? রেসপেক্ট অফ 200 শেয়ার্স,
ঠিক আছে, 280,000 টাকা কলে পাওয়া যায় না, অনেকটা বড় অঙ্কই দিয়েছে, এটা 4 নম্বরের জন্য একটা বড় অঙ্কই আছে। আবার এই অঙ্ক তুই ভাবিস ন্যারেশন লিখতে পারেনি, ন্যারেশনও লিখতে বলেছে। লেন্দি অঙ্ক ছিল অঙ্কটা লেন্দি অঙ্ক ছিল, পুরো অঙ্কটা গোটা অঙ্কই করতে হবে। অ্যাকচুয়ালি 6 নম্বরের অঙ্ক এটা দিয়েছে, 6 নম্বরের অঙ্ক তোকে দিয়ে দিয়েছে 4 এ। তাহলে 2 এর দাগের অঙ্ক। তো প্রথম এন্ট্রিটা হবে কোম্পানিতে কতগুলো ফর্ম জমা পড়েছে, 8,000 খানা ফর্ম জমা পড়েছে। ফর্ম জমা পড়ে জার্নাল কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। এই অঙ্কটা সোজা, নিশ্চয়ই সবার পারার কথা, এই অঙ্কটা একদমই সোজা অঙ্ক, যারা যারা অঙ্ক করেছে সবাই পেরেছে, কারণ এমন কোনো স্টুডেন্ট থাকবে যারা একটু পড়াশোনা করে, তা সবার এই অঙ্কটা রাইট যাবে। অঙ্কটা সোজা, লেন্দি হতে পারে অঙ্ক, কোশ্চেন লেন্দি কিন্তু সোজা, লেন্দি সোজা, কোশ্চেন লেন্দি কিন্তু অঙ্ক সোজা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। এই অঙ্কটাই পুরোটা করতে পারতো, বুঝিস তো, যদি বলতো ওই 500টা শেয়ার না কতগুলো শেয়ার ফেল করে, 200টা শেয়ার কত বলেছে ফেল, কতগুলো শেয়ার 200টা শেয়ার কলে বলেছেন, এটাই যদি বলতো অ্যালটমেন্টে ফেল, তাহলেই মজা হয়ে যেত অঙ্কটায়। ঠিক আছে, তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন কত হবে? 8,000টা শেয়ার, অ্যাপ্লিকেশন কত করেছিল? 3 টাকা করে। 8,000 ইন্টু 3 কত? 24,000। এরকম অঙ্কের ক্ষেত্রে পরীক্ষার হলে আমি কি বলবো, এরকম অঙ্ক যদি পরীক্ষায় আসে আমি এই অঙ্ক অ্যাটেন্ড করবো না। কেন? এর বদলে থিওরিটা লিখবো, মানে এই অঙ্কটা কোথাও প্রচুর সময় লাগবে, প্রচুর সময় লাগবে, অঙ্কটা আমাকে বুঝতে হবে। হ্যাঁ, অঙ্কটা প্রচুর সময় লাগবে, কারণ এর পরে কি থিওরি দিয়েছিল দেখ, কোম্পানির সঙ্গে অংশীদারের পার্থক্য। ঠিক আছে, এটা তো দেখ এই কোশ্চেনটা কোনোদিন আজ পর্যন্ত ইয়ারে আসেনি, বাট এমনি স্কুল টেস্টের কোশ্চেন দিতে চেয়েছে, দিয়েছে। এমনি মানে কমন সেন্স থেকেও 4টে পয়েন্ট এমনি বের করে দেওয়া যায়, 4টে পয়েন্ট এমনি বের করে দেয়, কোম্পানি কাকে বলে, অংশীদার কাকে বলে, এমনি নলেজ। এমনি তুই পড়েছিস কোম্পানি কাকে বলে, স্যার কোম্পানি কাকে বলে পড়েছি কোথায়? আরে বাবা, এই কোম্পানি চ্যাপ্টারে তো কোম্পানি কাকে বলে পড়ে, অংশীদার পার্টনারশিপে পড়েছিস, একটা পয়েন্ট হয়ে গেল, তাই না? তো এরকম অনেকগুলো পয়েন্ট তৈরি করা যেতে পারে, অনেকগুলো পয়েন্ট তৈরি করা যায়। কোম্পানি পড়েছিস আর অংশীদারি কারবার পড়েছিস, কনসেপ্ট আছে তো, ওখান থেকে পড়া যেতে পারে। ঠিক আছে? তো এই কোশ্চেনটা অবশ্যই দিয়েছে স্কুলে, একবার জাস্ট রিড করে রাখলি, মানে দেবে না, এই ফাইনালে এই কোশ্চেন দেওয়ার কোনো চান্সই নেই। এই থিওরি দেওয়ার চান্স নেই। তবুও আমি বললাম, মানে মোটামুটি তোর তো 4 নম্বর 4টে পয়েন্ট রেডি করা যাবে। একটা কাকে বলে? আরো কত পয়েন্ট আছে কোম্পানির সঙ্গে অংশীদারি কারবারে, প্রচুর পার্থক্য আছে। তুই যদি বইতে তো আছেই, তোদের বই তো 11 এর বইতে লেখা আছে, 11 বিজনেস এর বইতে লেখা আছে কোম্পানির সঙ্গে অংশীদারি কারবারের পার্থক্য। কোম্পানির সঙ্গে পার্টনারশিপ বিজনেসের কি পার্থক্য হয়? ঠিক আছে তো? যেমন কোম্পানিতে টাকা জোগাড় করে কি করে? অংশীদার কারবার টাকা জোগাড় করে কি করে? অংশীদার কারবার কারা টাকা জোগাড় করে? মানে ব্যবসার যারা পার্টনাররাই টাকা নিয়ে আসে। আর আ বা কোম্পানি টাকা জোগাড় করে কি করে? মার্কেটে শেয়ার আর ডিবেঞ্চার বেচে টাকা জোগাড় করে। 2 টো পয়েন্ট তো হয়ে গেল। ঠিক আছে তো? এরকম কত পয়েন্ট তৈরি করা যেতে পারে। ঠিক আছে তো? আচ্ছা, যাই হোক, যেটা অঙ্কটা চলছিল দেখি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। তারপর লিখব কি? শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট। শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 24,000 টাকা টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কতগুলো শেয়ার দেবে? 5,000টা শেয়ার দেবে, 3 টাকা করে, তাই তো? ঠিক দেখছি তো? 5,000টা শেয়ার 3 টাকা করে দিলে 15,000 টাকা। কতগুলো শেয়ার রিফান্ড হবে? 2,500টা শেয়ার রিফান্ড হবে। তাহলে লিখব টু ব্যাংক অ্যাকাউন্ট 2,500 ইন্টু 3 মানে 7,500 টাকা। আর 3টে স্কুল বাকি আছে। 3টে স্কুল করানোর পর একটা পরীক্ষা নেবো, বুঝতে পারলি তো? মানে একদম আমরা কোশ্চেন পেপার তৈরি করেছি, এই যে 10টার মতন স্কুল, 10টা স্কুল থেকে মানে কোনো একটা স্কুল তুলে দেবো না, ওই 10টা স্কুলেরই কোশ্চেন আমি তুলবো। কোনো কোনো থেকে আমার যে অঙ্কটা ভালো লেগেছে সেই অঙ্কগুলোই তুলবো, তুলে একটা পরীক্ষা নেবো। রেডি করতে হবে তোকে। 3টে স্কুল হয়ে যাক, তারপর মানে নেক্সট উইকে হয়তো পরীক্ষাটা পড়ে যাবে। আচ্ছা, কি লিখলাম? শেয়ার ক্যাপিটাল লিখলাম। আচ্ছা, এবার কি লিখবো? লাস্ট লিখবো টু শেয়ার অ্যালটমেন্ট। টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট কত লিখবো বল বাকি? 500টা শেয়ার কত করে? 3 টাকা করে, মানে 1,500 টাকা হয়ে গেল। তাহলে কি কি বললাম বল? প্রথম জার্নাল লিখলাম ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, একটা জার্নাল। অ্যাপ্লিকেশন কমপ্লিট হলো, এবার কোম্পানির শেয়ার হোল্ডারের কাছ থেকে অ্যালটমেন্টের টাকা চাইবে। জার্নাল লেখ, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কতগুলো? 5,000টা শেয়ার। অ্যালটমেন্টের রেট কত করেছিল দেখতে একটু? অ্যালটমেন্টের রেট কত? 5 টাকা 5 টাকা 5 টাকা। 5,000 ইন্টু 5 25,000। এবার অ্যালটমেন্ট টাকা রিসিভ করবো, জার্নাল হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালট।
তাহলে দেখ, তোর 25,000 টাকা পাওয়ার কথা ছিল, তার মধ্যে তুই অলরেডি কত টাকা পেয়ে গেছিস? 1,500 টাকা, মনে পড়ছে তো? 25-এর মধ্যে 1.5 পাওয়া গেছে, তাহলে এখন আর পাবো কত? 23,500। অ্যালটমেন্ট কমপ্লিট, লাস্ট এন্ট্রি করবো, কল। ঠিক আছে, লেখ শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। শেয়ার ফার্স্ট কল অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। কতগুলো শেয়ার টাকা ছিল? 5,000টা শেয়ার। কল কত করেছিল? কল কত করেছিল? 2 টাকা। 2 টাকা। তার মানে 5,000 ইন্টু 2, 10,000 টাকা। লাস্ট এন্ট্রি করবো, রিসিপ্ট এন্ট্রি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। কত টাকা? 10,000 টাকা কেইটে বসবে। ঠিক আছে, 10,000 টাকা কেইটে বসলো। ঠিক আছে, 10,000 টাকা কেইটে বসলো। কতগুলো শেয়ার টাকা পাওয়া যায়? 200টা শেয়ার। কত করেছিল বললি? 200 ইন্টু 2, 400 টাকা। তাহলে কত হল? 10,000 থেকে 400 বাদ দিলে 9,600। কি বল? এই রেট ভুল ভুল লেখা হয়েছে? না না, ঠিক আছে তো? আচ্ছা, ঠিক আছে, হয়ে গেল এটা। এই যে এই অঙ্কটা দেখলি তো, ভালো অঙ্ক, সোজা সোজা। অঙ্কটা তো সোজা ছিল, হ্যাঁ 4 নম্বরের জন্য একটু বড় অঙ্ক। ঠিক আছে তো? এখন এই অঙ্কটা 6 দিতেই পারে, তোর পরীক্ষায় 6 দিতেই পারে। অঙ্কটার মধ্যে যথেষ্ট ভালো অঙ্ক, অঙ্কের মধ্যে এমন কিছু ছিল না কিন্তু। ছিল সেরকম কিছু? ছিল না। 3 নম্বর অঙ্ক দিতেই পারে 6 এ। সুতরাং অঙ্কটা তোকে করে রাখতে হবে ভালো করে। যে থিওরিটা দিয়েছিল, একটু থিওরিগুলো একটু ডিসকাশন করে দিস ছোট করে, তাই না? ধর এরকম থিওরি নাও পড়ি, যদি একবার শুনে রাখিস তুই লিখতে তো পারবি পরীক্ষা হলে গিয়ে। যদি পরীক্ষায় আসে লিখতে তো পারবি, সে একটু জেনে রাখ। ধর এখানে বলেছিল কোম্পানির সাথে কার কার পার্থক্য বলেছিল তোর? কোম্পানির সঙ্গে পার্টনারশিপ। জাস্ট আমি লিখছি না, জাস্ট পয়েন্টগুলো ডিসকাশন করে দিচ্ছি। একটা পয়েন্ট 4টে পয়েন্ট লিখতে হবে। একটা লিখবো ডেফিনেশন, কি বললাম? একটা লিখবো ডেফিনেশন। তোরা যেই চ্যাপ্টারটা পড়ছিস, কোম্পানি তো পড়বি, যে যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে, জয়েন্ট স্টক কোম্পানি কাকে বলে, তো তুই তো পড়বি, ওখানে তো কাকে বলে লেখা হয়ে গেল। আর পার্টনারশিপ বিজনেস অংশীদারি কারবার কাকে বলে, তুই এমনি পড়ে নিতে পারবি। ঠিক আছে, 2 or more পার্সন। ঠিক আছে তো? তো একটা কাকে বলে লিখে দিলি, 1 নম্বর পেয়ে গেলি। রেজিস্ট্রেশন, এরপরের পয়েন্ট তুই লিখতে পারি রেজিস্ট্রেশন বলতে পারি, রেজিস্ট্রেশন। এমনি তুই নিজেই বল, নিজেই বলতে পারবি, ভিতরের অ্যান্সার তুই নিজেই বলতে পারবি। বল, কাদের রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক? এটা তো পড়েছিস এতদিন তো। কোম্পানি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, কিন্তু পার্টনারশিপ না। রেজিস্ট্রেশন তো বাধ্যতামূলক নয়, ম্যান্ডেটরি নয়। তোমার ইচ্ছা, অপশনাল, তুমি ইচ্ছা হলে করতে পারো, নাও করতে পারো। তাহলে 2টো পয়েন্ট বেরোলো তো, 2টো পয়েন্ট বেরোলো তো। 3 নম্বর পয়েন্ট, কি বলতো, ওই সেপারেট লিগাল এন্টিটি, ইংলিশে বলে সেপারেট লিগাল এন্টিটি। ঠিক আছে, আর বাংলায় বলে ওই পৃথক সত্তা। ঠিক আছে, সেপারেট লিগাল এন্টিটি, ভালো করে বুঝবি কিন্তু এই পয়েন্টটা, এমনি জানিস এটা। ঠিক আছে তো? সেপারেট লিগাল এন্টিটি মানে কোম্পানি যখন অ্যাসেট কেনে না, কোম্পানি নিজের নামে কেনে। কোম্পানি যদি কোনো অ্যাসেট কেনে বা কোম্পানি কাউকে পেমেন্ট করে, কোম্পানির নামে কেনে বা কোম্পানির নামে বেচে। ঠিক আছে তো? এটাকে বলছে, অর্থাৎ কোম্পানির ক্ষেত্রে সেপারেট লিগাল এন্টিটি, তাই তো? কোম্পানির ক্ষেত্রে একটা সেপারেট লিগাল এন্টিটি আছে, কিন্তু পার্টনারশিপের ক্ষেত্রে কোনো সেপারেট লিগাল এন্টিটি নেই। ঠিক আছে, কি বললাম? সেপারেট লিগাল কার আছে? পয়েন্ট পরে মুখোমুখি হয়ে গেল। কোম্পানির ক্ষেত্রে সেপারেট লিগাল এন্টিটি আছে, কিন্তু পার্টনারশিপে সেপারেট লিগাল। কারণটা কি বললাম? ধর আজকে একটা টাটা কোম্পানি, টাটা কোম্পানি ধর একটা বর্ধমানের মতন জায়গায় ল্যান্ড কিনলো, কোম্পানির নামে ল্যান্ড কিনবে, কোম্পানির নামে ল্যান্ড কেনা হয়, এটা বলছে সেপারেট লিগাল এন্টিটি।
আচ্ছা ক্যাপিটাল, এটা তো আগেও বলেছি। ৪ নম্বর পয়েন্টটা ক্যাপিটাল। ক্যাপিটাল কি বললাম বল? কোম্পানি কি করে টাকা জোগাড় করে বল? বল কোম্পানি কি করে টাকা জোগাড় করে বল? শেয়ার আর ডিবেঞ্চার ইস্যু করে বা শেয়ার আর ডিবেঞ্চার বিলি করে। কিন্তু পার্টনারশিপ বিজনেস কি করে টাকা জোগাড় করে? মানে পার্টনাররা নিজেরা টাকা নিয়ে এসে ব্যবসাটা শুরু করে, তাই তো? আজকে তোরা ২ বন্ধু মিলে ব্যবসা করবি, কি বলবি? স্যার আমরা ২ বন্ধু থেকে যারা টাকা জোগাড় করলাম, টাকা জোগাড় করে ব্যবসা করব। নিজের টাকা জোগাড় করে ব্যবসা করব। ঠিক আছে তো? মেম্বার। সোজা পয়েন্টটা তুই বল, তুই নিশ্চয়ই মনে তুই জাস্ট একটু এটা কি করবি বল, তুই পয়েন্টটা না তুই পয়েন্ট করে টুকে রাখ। তুই নিজেই লিখতে পারবি। অত তোর তো আর বই পড়তে হবে না। মেম্বার। মেম্বার কি মনে হয়? পার্টনারশিপ বিজনেসে কতজন মেম্বার থাকে জানিস তো? এটা বলার দরকার আছে? আর কোম্পানিতে কতজন মেম্বার থাকে? ঠিক আছে তো? তো মেম্বারটা কি বলছে এখানে? মেম্বার কি হয়? এখানে দেখ কোম্পানির কথা যদি বলি, কোম্পানি ক রকমের কোম্পানি বল? তোরা তো পড়েছিস বিজনেস 11 থেকে পড়ছিস। আরে প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি তুই বলতে পারবি না? তুই বল না তোর তো এই চ্যাপ্টারে আছে তো। তো প্রাইভেট কোম্পানি কতজন মেম্বার থাকে বল? তোকে বলতে হবে এটা। শর্ট কোয়েশ্চেন এ ছিল না এমসিকিউ। প্রাইভেট কোম্পানিতে মিনিমাম কজন আর ম্যাক্সিমাম কজন বল এটা? এটা লিখলেই তো হয়ে যাবে। আর পাবলিক কোম্পানিতে মিনিমাম কজন ম্যাক্সিমাম কজন বল এটা? শর্ট কোয়েশ্চেন তো প্রচুর দেয় বল। পাবলিকে মিনিমাম ৭ জন। মিনিমাম ৭ জন আর ম্যাক্সিমাম আনলিমিটেড। এই যে আনলিমিটেড দিয়ে দিলাম। আর প্রাইভেটে মিনিমাম কজন? ২ জন, মিনিমাম ২ জন। আর ম্যাক্সিমাম এখন কত হয়েছে? ২০০। ২০০। ব্যাস হয়ে গেল। এটা তুই জানতি না এগুলো? এগুলো জানতি তো? এগুলো জানতি তো? আর পার্টনারশিপ বিজনেসে কতজন হয়? পার্টনারশিপ বিজনেসে ২ জন। পার্টনারশিপ বিজনেস মানে কি? ২ জন। তাহলে এখানে ২ থেকে কত অব্দি যায়? ২ থেকে ৫০। ২ থেকে ৫০, তবে এখন নতুন নিয়মে মনে হয় এটা ১০০ হয়েছে। যাই হোক ২ থেকে ৫০ ই তুই লিখে রাখ। আমরা মনে হয় চেঞ্জ করেছিলাম ৫০ টা কত হয়েছিল? এটা ১০০ না কি একটা হয়েছিল, একটু দেখে নিবি। তাহলে কটা পয়েন্ট হলো? দেখ ডেফিনিশন হলো, রেজিস্ট্রেশন হলো, সেপারেট লিগ্যাল এন্টিটি হলো, ক্যাপিটাল হলো, মেম্বার হলো। সব সোজা পয়েন্ট। এবার আমি ইংলিশটা বলছি ট্রান্সফার অফ ওনারশিপ। কি লিখলাম বল? ট্রান্সফার অফ ওনারশিপ। বাংলায় বলেছি, অসুবিধা নেই যারা বাংলায় পড়ছিস। মালিকানা হস্তান্তর। আজকে কোম্পানির কখনো মালিকানা হস্তান্তর করা যায় না। কোম্পানি মালিকানা হস্তান্তর করা যায় না। বুঝতে পেরেছিস? মালিকানা হস্তান্তরটার ব্যাপারটা কি? এখানে বলছে ট্রান্সফার অফ ওনারশিপ, কিন্তু পার্টনারশিপ বিজনেস ওনারশিপের ট্রান্সফার আর শেয়ার ট্রান্সফার দুটো একটু আলাদা জিনিস। ঠিক আছে তো? এখানে কি বলেছে? এই মালিকানা হস্তান্তর মানে কি বলতো? আজকে ধর আমি তোকে বলছি, আজকে ধর আমার টাটা কোম্পানির একটা শেয়ার কেনা আছে। যেটা আমি বলছি, টাটা কোম্পানিতে আমার একটা শেয়ার আছে। আজকে সেই শেয়ারটা আমি কি বেচতে পারি? কেন বেচতে পারব না? হুম। কেন বেচতে পারব না? আজকে আমার টাটা কোম্পানির একটা শেয়ার কেনা আছে। তা আমার যদি ইচ্ছা হয় আমি শেয়ার বেচতে পারব না? যারা শেয়ার কেনে, এখন দেখবি টাটা কোম্পানি আজকে তুই শেয়ার কিনতে যা, টাটা কোম্পানির শেয়ার পড়ে নেই। কেউ না কেউ তো কিনেই রেখেছে। তাহলে আজকে তুই ওই কোম্পানির শেয়ার কিনতে হয়, তাহলে তো যারা কিনে তাদের সঙ্গে তো কন্ট্রাক্ট করতে হবে। তারাই বেচবে। বেশি দামে বেচবে? বেচবে। মানে কোন কোম্পানির শেয়ার কেনা থাকলে শেয়ার বেচা যায়। আজকে আমার একটা কোম্পানির শেয়ার কেনা আছে। ঠিক আছে? আমি দেখলাম ওই কোম্পানির শেয়ারটা প্রচুর লাভ হয়ে আছে। আমি বেচে দেব, শেয়ারটা বেচেই দিতে পারি। অনেকে শেয়ার কিনলে লস হয়, আবার লাভ হয়। তো শেয়ার বেচা যায়। শেয়ার বেচা যায়। আজকে আমার ধর কোনো একটা কোম্পানির শেয়ার আছে। তো আজকে শেয়ারের যে মালিক, কাল সে মালিক নাও হতে পারে। ঠিক আছে? অন্য কেউ মালিক হতে পারে। শেয়ারটা ট্রান্সফার করা যায়। ঠিক আছে তো? তো বলছে মালিকানা হস্তান্তর কি? এখানে মানে কোম্পানির শেয়ারটা ট্রান্সফার করা যায়। কিন্তু পার্টনারশিপ বিজনেসে আজকে ধর তোরা ২ বন্ধু A আর B দুজন মিলে বিজনেস করছিস। A আর B দুজন মিলে ব্যবসা করছিস। এইবার তোদের মালিকানা কি চেঞ্জ করতে পারবি? ভালো করে ভাব পার্টনারশিপ। ঠিক আছে? চেঞ্জ করতে পারবি? সেটা অনেক মানে হ্যাপা পোহাতে হবে যে আমিও চেঞ্জ করতে চাই। আজকে ধর কেউ একজন বিজনেস করছে, সে তার ছেলের নামে হয়তো বিজনেসটা লিখে দিতে চায়। এবং করা যায়, মানে অনেক ঝামেলা আছে। তো এখানে বলছে, মানে এবার দেখ আমি তোকে যদি বলি এখানে ব্যাপারটা বুঝতে পারলি তো? আজকে তোর আর নরমাল ব্যাপার, যেটা শেয়ারের কনসেপ্টটা থাকলে এটা খুব ভালো বোঝা যায়। আজকে তোর তো টাটা কোম্পানি তোর ১০০০ খানা শেয়ার কেনা আছে। আমার মনে হয় ১০ টা শেয়ার বেচতে পারি। ঠিক আছে? মানে একটা চিন্তা ভাবনা কর না, এরকম বেচা যায়। কিন্তু ধর কোম্পানির পার্টনারশিপ বিজনেস এর ক্ষেত্রে কি বলতে পারিস তুই? আজকে ধর A, B, C ৩ জন মিলে বিজনেস করছে। A বলল, "আমি আর ব্যবসা বয়স হয়ে গেছে, আমি ব্যবসা করতে পারছি না। আমি আমার ছেলেকে ব্যবসা লিখে দিতে চাই।" ঝামেলা কে করবে? B আর C। B আর C যদি এগ্রি করে তাহলেই হবে, না হলে হবে না। কি বললাম বুঝতে পারলি তো? তার মানে আজকে আমার কোন কোম্পানির শেয়ার আছে, আমার কারোর অনুমতি নেওয়ার দরকার নেই। আমি বেচতে পারব।
ব্যাপারটা বুঝতে পারলি? ট্রান্সফার অফ ওনারশিপ বুঝতে পারলি ট্রান্সফার অফ ওনারশিপ জিনিসটা কি? এই তো সব দিয়েছে। মোটামুটি এ কটাই পয়েন্ট বললাম। আ আরেকটা কি? স্টেবিলিটি। স্টেবিলিটি বলতে পারবি? একটা কোম্পানি কতদিন চলতে পারে? একটা কোম্পানি কতদিন যতদিন চলতে পারে? unlimited কোম্পানি কোম্পানি চলতেই থাকে। কোম্পানি কোম্পানি বন্ধ হবে না। স্যার ধরুন কেউ মারা গেল, মারা গেলে কি কোম্পানি বন্ধ হয় নাকি? না, মারা গেলে কোম্পানি বন্ধ হবে? ধর তুই ভাব না, কে মারা গেছে? কিছুদিন আগে মারা গেল কে? রতন টাটা। টাটা কোম্পানি বন্ধ হয়ে গেছে নাকি? না, না, বন্ধ হবে না। কোম্পানি কি বলা হয়? কোম্পানিটা হচ্ছে মানে আনলিমিটেড টাইম অব্দি চলতে থাকবে। মানে বুঝিস তো? কোম্পানির মৃত্যু নেই। কোম্পানিকে জন্ম দেয় আইন। আর কোম্পানিকে মারবে আইন। আইনই কোম্পানি বন্ধ করতে পারে। এছাড়া কোম্পানি বন্ধ হয় না। ঠিক আছে তো? কিন্তু পার্টনারশিপ বিজনেসে একটা নির্দিষ্ট টাইম আছে। সময়। ওই টাইমটা ক্রস করলেই পার্টনারশিপ বিজনেস বন্ধ হয়ে যায়। তাহলে স্থায়িত্বটা। বুঝতে পারলি তো? এখানে তোদের বইতে লিখেছে, বইতে কি লিখেছে? যে বইতে লিখেছে যে কোম্পানির স্টেবিলিটি কি বলতো? মানে আনলিমিটেড টাইম অব্দি চলবে। কোম্পানি আনলিমিটেড টাইম অব্দি চলতে পারে। ঠিক আছে? বলছে যে কোনো শেয়ার হোল্ডার যদি মরে যায় বা কোনো শেয়ার হোল্ডার যদি ইনসলভেন্ট হয়ে যায়, এখানে কোম্পানির কোনো ইফেক্ট পড়ে না। আমি ১ম ক্লাসে এটা সুন্দর করে বলেছিলাম। কোনো কোম্পানির যদি কোনো একজন কোম্পানির যে মালিক, ঠিক আছে? মালিক যদি মানে মালিক তো অনেকেই হয় কোম্পানি যারা শেয়ার কেনে, শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার যদি মারা যায় বা সে যদি ইনসলভেন্ট হয়ে যায় তাহলে কোম্পানিতে কিন্তু কোনো রকমের কোনো ইফেক্ট পড়ে না। ঠিক আছে তো? আর ওখানে কি বলছে? এবার তো তুই বুঝতেই পারছিস কোনো একজন পার্টনার যদি মারা যায়, মনে কর তোরা অ্যাডমিশন করেছিস, হুম, কোনো একজন রিটায়ারমেন্ট করেছিস, ডেথ করে কোনো একজন পার্টনার যদি মারা যায়, তখন কি করতি ব্যবসাটাকে? নতুন করে ব্যবসা তৈরি করছি না? মনে করার চেষ্টা কর। যখন দুজন মিলে বিজনেস করছিল নতুন একজন পার্টনারকে যখন নিয়ে আসলি তুই রিভ্যালুয়েশন করছিলি না? রিকনস্ট্রাকশন করার দরকার হয়। কোনো মানে তার যখন পার্টনারশিপ বিজনেসে কেউ যদি মারা যায় বা কেউ যদি ইনসলভেন্ট হয় তখন ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? এখানে লিখেছে তাই বলে পার্টনারশিপ বিজনেসের স্টেবিলিটি অনিশ্চিত। মানে ধর বুঝতে পারছিস তো? ৩ জন মিলে বিজনেস করছিলি, এখন হুট করে ট্রিপটাকে তুই ক্যানসেলই করে দিতে পারিস। তো সম্ভব। তাহলে আমি কতগুলো পয়েন্ট বললাম, পয়েন্টগুলো তুই মাথায় রাখিস তাহলে হয়ে যাবে। তোর যদি মনে হয় তোদের কারোর পয়েন্ট দরকার আছে লিখতে পারিস। ঠিক আছে? না দরকার হলে লিখবি না, কোনো সমস্যা নেই মনে রাখতে পারলে। ঠিক আছে? বলে দিলাম এই কোয়েশ্চেন দেবে এমন কোনো গ্যারান্টি নেই, বাট আমি বলে দিলাম, আলোচনা করে দিলাম, ডিসকাশন করে দিলাম। ঠিক আছে তো? চল এরপর ডিবেঞ্চারের অঙ্কে চলে আসি। এই কোয়েশ্চেন তো খুব সোজা। ৪ টে পয়েন্ট সুন্দর করে লিখে দেয়। হেভি ইজি লেখা আছে ৪ টে কোয়েশ্চেন। দেখি ডিবেঞ্চারটা কি বলেছে? কি বলেছে? কোভিড লিমিটেড। বাহ! বলছে কোভিড লিমিটেড ইস্যুড 5,000 8% ডিবেঞ্চার অফ রুপিস 100 ইচ। ঠিক আছে? পেবেল অ্যাজ অন হবে অ্যাজ অন রুপিস 40 অন অ্যাপ্লিকেশন আর ব্যালেন্স হচ্ছে অ্যালটমেন্টে। মানে ৳৪০ অ্যাপ্লিকেশনের বাকি টাকা অ্যালটমেন্টে। অ্যাপ্লিকেশন ওয়াইল রিসিভ ৬,০০০ টা অ্যাপ্লিকেশন জমা পড়েছে। ঠিক আছে তো? বলছে কোম্পানি ৫,০০০ টা ডিবেঞ্চার ইস্যু করতে চায়। একদম ইজি অঙ্ক দিয়েছে। আর বাকি ১,০০০ টা হচ্ছে রিফান্ড হয়েছে। এটা ওই শেয়ারের মতনই। তাহলে ১ম জার্নাল কি হবে? লিখবি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন। ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। হ্যাঁ, হ্যাঁ। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। কত নম্বর দাগের অঙ্ক এটা? ৪, ৫ না? ৩ এর দাগের অঙ্ক। ফার্স্ট জার্নাল লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন। নিশ্চয়ই বুঝতে পারলি এই এন্ট্রিটা? এটা জাস্ট তোকে একটু ঘুরিয়ে দিয়েছে। শেয়ার আমি তোকে বলছি মনে কর একটা শেয়ারের অঙ্ক দিয়েছে। যেখানে শেয়ার লেখা আছে সেখানে ডিবেঞ্চার লিখবি। ব্যাস হয়ে গেল শেষ। টপিকটা শেষ। এটা একদম ইজি অঙ্ক ছিল। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। কতগুলো ডিবেঞ্চার বলেছিল বলতো একটু কোশ্চেনটা পড়ে নে। কতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েছে? ৬,০০০ টা ডিবেঞ্চার ৳৪০ করে। লেখ ৬,০০০ ইন্টু ৪০ কত হয় ক্যালকুলেট করে নে। ২,৪০,০০০। এটা দেখ কোনো স্কুলেই দেয়নি এরকম কোশ্চেন, তাই তো? অঙ্কটা কিন্তু কোনো কঠিন না কিন্তু। কোনো বিন্দুমাত্র কঠিন নেই অঙ্কটা। আমি কি বললাম? যেখানে শেয়ার করতে তার জায়গায় ডিবেঞ্চার লিখবি। ঠিক আছে তো? এরকম অঙ্ক আসার কোনো মতে চান্স নেই। মানে এটাকে সোজা অঙ্ক বলে গণ্য করা হয়। ঠিক আছে তো? এবার লিখব
যেহেতু শেয়ার আসবে না, তাই জন্য এই অঙ্ক আসার চান্স নেই। একই ধরনের অঙ্ক তো দেবে না এই জন্য। ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 2,40,000 টু কত পার্সেন্ট ডিবেঞ্চার ছিল বলতো অঙ্কে? 8%। টু 8% ডিবেঞ্চার, হ্যাঁ। ওখানে কি লিখতাম? টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল লিখতাম। এবার বলিস না স্যার টু ডিবেঞ্চার ক্যাপিটাল। ডিবেঞ্চার ক্যাপিটাল বলে কিছু হয় না। টু ডিবেঞ্চার, ঠিক আছে? টু 8% ডিবেঞ্চার। কতগুলো? 5,000টা ডিবেঞ্চার, তাই তো? 40 টাকা করে মানে 2 লাখ টাকা। ঠিক আছে? আর বাকি কত হয়েছে? 1,000 টাকা রিফান্ড করে দেবো বল। দেখ রিজেক্ট বলেছিল না? রিফান্ড করলে কি হবে? টু ব্যাংক অ্যাকাউন্ট। 1,000 ইন্টু 40 কত হলো? 40,000। অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল। এই অঙ্কটা পেরে দিবি? আচ্ছা, হয়ে গেল। এবার বলছে কি? রিমেনিং অ্যাপ্লিকেশন ওই বলেছে অল দ্য সাম ডিউ আর রিসিভড। 40 টাকা অ্যাপ্লিকেশন, বাকি টাকা অ্যালটমেন্ট। তবে অ্যালটমেন্ট ডাক কি লিখবি? ডিবেঞ্চার অ্যালটমেন্ট লিখবি। ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট। নেক্সট জার্নাল লিখ ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। টু কত পার্সেন্ট ডিবেঞ্চার? টু 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। তো আমাদের অ্যালটমেন্ট কত করেছিল বল? বাকি টাকা মানে 60 টাকা করে, তাই তো? 5,000 ইন্টু 60 মানে 3 লাখ টাকা। ঠিক আছে? এবার টাকাটা রিসিভ করে ফেল। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যালটমেন্ট শেষ অঙ্ক। এখানে কল দেয়নি, কল দিলেও হতে পারতো। একই মানে আলাদা কিছু লাগলো? শেয়ার আলাদা লাগলো? একই অঙ্ক। কিন্তু এরকম অঙ্ক সেইভাবে করিসনি তো আগে। এরকম অঙ্ক পাসিনি। ঠিক আছে তো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যালটমেন্ট। আমাদের যে ডিবেঞ্চার ফার্স্ট ক্লাস ভিডিও আছে এইগুলো করা আছে, ফার্স্ট ক্লাসে করা আছে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যালটমেন্ট কত টাকা? 3 লাখ। 3 লাখ শেষ হয়ে গেল। একদম সেই অঙ্ক ছিল। এবার কি আসবে মানে? ডিবেঞ্চার থেকে আমার যেটা এক্সপেকটেশন আছে, দু রকমই তো অঙ্ক হয়। একটা ইন্টারেস্ট হয়, আর একটা কি হয়? ওই অ্যাসেট কিনছে ডিবেঞ্চার পারচেজ এবং এটাই দেবে, অ্যাসেট কিনছে ডিবেঞ্চার এটাই দেবে ও। ঠিক আছে তো? আমি একটা অঙ্ক সেট করেছি, মানে ওটা আমি দেবো। তো কোনো স্কুল টেস্টে আসেনি আমার খুব পছন্দের অঙ্ক। ঠিক আছে তো? ভালো যে শুধু ল্যাঙ্গুয়েজ গুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে। আমার ওই অঙ্কটা ভালো লেগেছে। আমি একটু দেখছিলাম কোথায় যেন বইটা, এই যে বইটা। আরিয়ান্টের বই থেকে দেখেছি, আরিয়ান্টের বই। আগের বছর আরিয়ান্টের বই থেকে বহু বহু কোশ্চেন করেছিল। আমার যে অঙ্কগুলো ভালো ভালো লাগলো সেরকম কোশ্চেন সেট করো। অঙ্কগুলো ভালো লেগেছে। মানে আমি সেরকম কোশ্চেনই করবো যেই কোশ্চেন তোর বোর্ডের প্যাটার্নটাকে ফলো করে। ওই টাইপের কোশ্চেন দেখেছিলাম একটা। আমি আগের দিনই করাচ্ছিলাম সিবিএসসি বোর্ডে। আচ্ছা, 4 নম্বর অঙ্ক, ঠিক আছে তো? মানে তোরা তো কি পড়েছিস? ওই তুই যদি কারোর থেকে অ্যাসেট কিনিস তাকে তো পেমেন্ট করতে হবে। তোরা কি পেমেন্ট করিস? বলে সব পেমেন্ট কি দিতাম? ডিবেঞ্চার দিতাম, ক্যাশ দিতাম, চেক দিতাম। কিন্তু এরকম শুনেছি প্রমিসারি নোট দিয়েছে। এরকম ঘুরিয়ে দিয়ে প্রমিসারি নোট দিয়েছে। ঠিক আছে, জাস্ট জানতে হবে প্রমিসারি নোট দিলে কি হয়। এরকম এরকম জাস্ট মানে কোশ্চেন তো একই। জাস্ট আমি কি বলছি, এরকম এইটুক টুকটুক ঘোরাবে, এইটুকু ঘোরাবে, পুরো ঘোরাবে না। এরকম এইটুকু একটু ঘোরাবে। আমি এরকম পয়েন্ট। ওটাই মেরিট হবে। ওটাই তো, ওটা বাকি সব পারা যাবে। শুধু দিয়ে প্রমিসারি নোট দিয়েছে। মানে কিছুটা ধর 2,40,000 টাকা অ্যাসেট কে 40,000 টাকার প্রমিসারি নোট দিয়েছে, বাকি 2 লাখ টাকা ডিবেঞ্চার দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা। প্রমিসারি নোট দিলে কি হবে? জাস্ট এইটুকু জানতে হবে। আচ্ছা শোন, 4 এর অঙ্কটা বলছি। 4 এর অঙ্কটা অ্যাডমিশন অঙ্ক দিয়েছে। ঠিক আছে তো? বলছে এ অ্যান্ড বি আর পার্টনার্স অফ এ পার্টনারশিপ ফার্ম। দে শেয়ার প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 2:1. দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন 31st December 2023 ওয়াজ অ্যাজ আন্ডার। ঠিক আছে তো? তোরা দেখতে পাচ্ছিস তোকে একটা ব্যালেন্স শিট তুলে দিয়েছে, তোকে অ্যাডমিশন করতে বলেছে। এটা কি জার্নাল করতে বলেছে নাকি গোটা সাম করতে বলেছে? গোটা সাম করতে বলছে। গোটা সাম করতে মানে তোর রিভ্যালুয়েশন আর পার্টনার্স ক্যাপিটাল। সোজা অঙ্ক দিয়ে, একদমই সোজা অঙ্ক, চাপ নেই। ব্যালেন্স শিট এক্সেল। দেখ না, তোর যদি সত্যি যদি লাভ ভালো থাকে দেখা গেলো এরকম এই অঙ্কই পরীক্ষা 10 সময় চলে আসলো। আসতেই পারে না, আসার কিছু নেই। এই অঙ্কই পরীক্ষা 10 সময় চলে আসতে পারে। তোর পরীক্ষায় এক্সপেক্ট কি আছে, কেমন অ্যাডমিশন আসতে পারে? এবছর 10 নম্বরই অ্যাডমিশন আসবে, তোর এরকমই একটা অ্যাডমিশন চলে আসলো। হয় তোকে ক্যাপিটালের টাকা বলে দেবে, আর না হলে ক্যাপিটাল বের করতে হবে। এই তো অঙ্ক থাকবে। এর বাইরে থাকবে, নয় ক্যাপিটাল বলে দেবে, নাই বার করতে হবে।
তোরা 25 সালে পরীক্ষা দিবি, 23 সালে ক্যাপিটাল বার করতে হয়েছিল। 23 সালে এসেছিল ক্যাপিটাল বার কর। তুই মনেই কর ক্যাপিটাল বার করতে খুব কঠিন, কি হবে ক্যাপিটাল বার করতে হবে। আর ক্যাপিটাল বার করতে হয় দু রকম ভাবে। আমি বারবার বলেছি যে পুরনো পার্টনারদের মানে পুরনো পার্টনারদের যত টাকা ক্যাপিটাল ছিল তার 50% নিয়ে আসলো নতুন পার্টনার, বা এমন বলতে পারে টোটাল ক্যাপিটালের 1/3 নিয়ে আসলো এত টাকা ক্যাপিটাল। দুরকম হয়, দুরকম হয়। ঠিক আছে? এই অঙ্কটাও সবাই পেরে গেছে। এই অঙ্কের মধ্যে এমন কিচ্ছু ছিল না অঙ্কের মধ্যে। কত নম্বর অঙ্ক? 4 নম্বর অঙ্ক, তাই তো এটা? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। আগে রিভ্যালুয়েশনটা করে নিই, বুঝিস তো? যেহেতু আমাকে ব্যালেন্স শিট করতে পারিনি তো রিভ্যালুয়েশনটা আগে করে নিচ্ছি, বুঝতে পারলি তো? বলছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড 10%, অ্যাপ্রিসিয়েট মানে বেড়ে যাওয়া। তো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 60,000 টাকা ছিল, 10% বেড়ে গেছে, তাহলে কি করবো? বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 6,000 টাকা। স্কুল খুব ভালো হয়ে গেছে, খুব সুন্দর কোশ্চেন করেছে। এই যে কোশ্চেনটা একদম সোজা করেছে, আগের বছর তবু একটু ট্রিকি ছিল কোশ্চেন। এবার হচ্ছে মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট 35,000 টাকা, ইনভেস্টমেন্ট 30,000 টাকা ছিল, 35,000 টাকা, এবং 5,000 টাকা বেড়ে গেছে। তাহলে কি লিখবি? বাই ইনভেস্টমেন্ট 5,000 টাকা লেখ। তারপর কি বলেছে? দুটো পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ইনক্রিজ বাই 2,000 টাকা। দেখ 10,000 টাকা ছিল, এখন 2,000 টাকা বেড়ে গেছে। লাইবিলিটি বেড়ে যাচ্ছে মানে কি? লাইবিলিটি বেড়ে যাওয়া আমাদের কাছে কি? লস। মানে রিভার্স ডেবিটে লিখবি টু আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 2,000 টাকা। টু আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 2,000 টাকা। প্রভিশন অন ডেটার্স 5%। দেখ ডেটার্স ছিল 50,000 টাকা, 50,000 5% করলে কত হয়? 2,500 টাকা। তোকে 2,500 টাকা দেখাতে হবে। তুই কি দেখিয়েছিস? তুই 5,000 টাকা দেখিয়েছিস। এটা দেখে অনেকে গন্ডগোল করে, তুই গন্ডগোলটা করবি না। এরকম থাকতে পারে। তোকে দেখাতে হবে কত? 2,500। তুই দেখিয়েছিস কত? 5। তাহলে তুই বেশি দেখিয়েছিস না কম দেখিয়েছিস? কত টাকা বেশি দেখিয়েছিস? তাহলে কমাতে হবে না বাড়াতে হবে? কমাতে হবে। কাকে কমাতে হবে? প্রভিশন। ডেটার্স কমাতে হবে বলিস না। ডেটার্স কমাতে হবে বললে তুই ভুল বলবি, অ্যান্সারটা ভুল হবে। আমার কথা দুটোই বলছি, কারণ আমি আগের দিন দেখছিলাম অনেকে ভুল করছিল এটা। আমাকে দেখাতে হবে 2,500। কাকে 2,500 দেখাতে হবে? প্রভিশন 2,500 দেখাতে হবে। তুই প্রভিশন 5 দেখিয়েছি, প্রভিশন 2,500 টাকা বেশি দেখুন কমাতে হবে। আর প্রভিশনকে কমাতে গেলে মানে লাইবিলিটি কমাতে গেলে কি করতে হয়? লাইবিলিটি কমানো মানে আমার প্রফিট। প্রফিট কোথায় হয়? রিভ্যালুয়েশন ক্রেডিট দিকে হয়। আমি এটা প্রভিশনের দিক দিয়ে বলছিলাম, ডেটার্সের দিক দিয়েও বলছি। আগে প্রভিশনের দিক দিয়ে লিখে নি এটা। বুঝতে পারলি কি লিখলাম? এখানে লিখবো বাই প্রভিশন। যে কি লেখা ছিল? বাই প্রভিশন অন ডেটার্স, তাই তো? কত টাকা? 2,500 টাকা। কি করে হলো? টাকাটা কত ছিল? 50,000 5% মাইনাস 5,000। আমি কোন দিক দিয়ে বললাম? এটা ডেটার্স এর দিক দিয়ে বলিনি, আমি প্রভিশনের দিক দিয়ে বললাম। স্যার ডেটার্স এর দিক দিয়ে বলুন না। ডেটার্স এর দিক দিয়ে অনেক সময় আমাদের করে ফেলি। দেখ এখানে ডেটার্স কত আছে? 45। ওরা দেখিয়েছে 45। কিন্তু তুই যখন ব্যালেন্স শিট করবি কত? 50,000 থেকে কত বাদ দিবি বল? 2,500 টাকা। তুই ব্যালেন্স শিটে কত দেখাবি? 47,500। তোর দেখানো আছে 45। তোর দেখানো ছিল ব্যালেন্স শিটে 45,000। তোকে ব্যালেন্স শিট দেখাতে হবে কত? 47,500। তাহলে কি করতে হচ্ছে? বাড়াতে হচ্ছে না? তোর ছিল দেখানো 45, তুই দেখাচ্ছিস কত? 47,500। তাহলে বাড়াচ্ছিস না কমাচ্ছিস? বাড়াচ্ছিস। তাই জন্য ক্রেডিট দিকে লিখবো, ডিভিশন ক্রেডিটে লিখবো বাই ডেটার্স। 2 দিক থেকেই বোঝা যায়, কিন্তু তুই কি অ্যাঙ্গেলে বুঝছিস সেটা তোর উপর ডিপেন্ড করবে। তুই কি অ্যাঙ্গেলে বুঝছিস, ঠিক আছে তো? অ্যাঙ্গেল যেন ঠিক সরে না যায়, বুঝতে পারলি তো? অনেকে এটা উল্টো বুঝে ডেবিট দিকে লিখে দিতে পারে, যেটা আগের দিন তুই করেছিলি। ঠিক আছে তো? এই ভুলটা হতে পারে, কিন্তু এই ভুলগুলো মাথায় রাখবি, না হয় এই ভুলটা হয়। তুই যদি প্রভিশনের দিক দিয়ে করিস শুধু প্রভিশনটাকে ফোকাস কর। আর ডেটার্স এর দিক দিয়ে করিস ডেটার্স এর অ্যামাউন্টটাকে ফোকাস কর। ঠিক আছে তো? এটা মাথায় রাখবি কিন্তু বারবার বলছি। আচ্ছা প্রভিশন হয়ে গেল। আর কিছু অ্যাডজাস্টমেন্ট ছিল? ও স্যার আর অ্যাডজাস্টমেন্ট নেই। রিভ্যালুয়েশন মিলিয়ে দেয়। রিভ্যালুয়েশনটা মিলিয়ে দেওয়ার জন্য 2 নাম্বার আছে। 6 আর 5 11, 11 আর 2 13,500। 13,500 থেকে তুই 2 বাদ দিলে কত হচ্ছে? 11,500। কি লিখবো? টু পার্টনার্স ক্যাপিটাল।
পার্টনার কে ছিল ভাই? এ আর বি, এ আর বি, এ আর বি। রেশিও কি ছিল আমাকে বল? 2:1। করে কত হয়েছিল বলতো? 2-3 আর 1-3 করে। করে দেখ 2-3 আর 1-3 করে কত হয়েছিল? 7,667। আর কত হয়েছিল? 3,833 হয়ে গেল। ডেবিট ক্রেডিট, পার্টনার্স ক্যাপিটাল, ক্যাপিটাল বাড়বে ক্রেডিট দিকে আর কমবে ডেবিট দিকে। অভিযান আরেকবার বুঝিয়ে দেবো? করে নি অঙ্কটা, আমি বুঝিয়ে দিচ্ছি আরেকবার। এ বি সি, ঠিক আছে তো? এখানে লিখবো বাই ব্যালেন্স বিডি, লেখ বাই ব্যালেন্স বিডি। তো বই নিচে তো দেখি আমাদের ব্যালেন্স কত ছিল? 1,00,000 আর 50,000। লেখ এর ঘরে ছিল 1,00,000, বির ঘরে 50,000। এখানে কি ছিল? টু পার্টনার্স ক্যাপিটাল, তো পার্টনার্স ক্যাপিটাল কে এইট দিকে লিখবো কি? বাই রিভ্যালুয়েশন, লেখ বাই রিভ্যালুয়েশন। তবে এবছর কিন্তু অ্যাডমিশন কিন্তু আমি বারবার বলছি 10-এই দেবে। 7,667 আর বলছে কি 3,833। আর কি কি ছিল পয়েন্ট? জেনারেল রিজার্ভ 20,000 টাকা। রেশিও কি ছিল আমাদের? 2:1। তাহলে ভাগ করে দে। এই দেখ কোশ্চেনটা এটা কেইটার্স রিজার্ভ হয় না, কেইটার্স হবে, এটা ভুল লেখা আছে। বাই জেনারেল রিজার্ভ লেখ। 20,000 কে 2:1 ভাগ করলে কত হয়? 20,000 ভাগ 3 মানে 6,000, 13,333 13,333 আর 6,667, তাই তো? আর কি পয়েন্ট ছিল? মোটামুটি হয়ে গেল এদিক দিয়ে। এবার গুডউইল ছিল 50,000 টাকা, ঠিক আছে? গুডউইল ছিল, দেখ 5 নম্বর পয়েন্ট, দেখ ভ্যালু অফ গুডউইল অফ দ্য ফার্ম 50,000 টাকা। সি ব্রিংস ক্যাপিটাল 30,000 টাকা এন্ড প্রিমিয়াম ফর গুডউইল বট ইন বাই সি এন্ড দ্য অ্যামাউন্ট রিটেন ইন দ্য বিজনেস। সুন্দর কথা বলেছে, কোনো কঠিন দেয়নি, বুঝিস তো? সেখানে যদি এরকম দিত তবু একটা ভালো লাগতো, যে আমি যে এই পয়েন্টটা বলতে চাইছি সেই পয়েন্টটা কোনোদিন আজ পর্যন্ত তোর ইয়ারে দেয়নি, 15 থেকে 24-এ নেই। সেটা কি? ধর ওকে গুডউইল বলে 50,000 টাকা, তাই তো? ও বলে গুডউইল এর টাকাটা আনতে পেরেছে। যদি বলতো গুডউইল টাকা আনতে পারেনি, এরকম অঙ্ক অনেক করেছি। দিতেই পারে এরকম অঙ্ক। কিন্তু দেয়নি, এরকম দেয়নি। এখানে বলেছে কি গুডউইল এর টাকা কি বলেছে? আনতে পেরেছে। ওয়ার্কিং স্কোর, ওয়ার্কিং স্কোর, ওয়ার্কিং স্কোর, ওয়ার্কিং স্কোর। লেখ প্রিমিয়াম ফর গুডউইল, লেখ প্রিমিয়াম ফর গুডউইল, ঠিক আছে? ব্রট ইন বাই নিউ পার্টনার, ব্রট ইন বাই নিউ পার্টনার। তো গুডউইল কত ছিল একবার আমাকে বলবি? 50,000 টাকা গুডউইল ছিল। আর নতুন পার্টনারের শেয়ার কত ছিল? 2/10, কারণ লাস্টে বলেছিল 5:3:2। লাস্টে বলেছিল 5:3:2 মানে 2/10, মানে কত হচ্ছে? 10,000 টাকা। নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে আসলো 10,000 টাকা। এটা কোন রেশিও ভাগ করতে হয়? স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হবে। ফর্মুলা কি? ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। এ আর বি। আরো মজা হতে পারে অঙ্কটার মধ্যে, মনে হয় না এরকম মজা দিয়েছিল বলে।
যদি এ আর বি এর মধ্যে যদি নেগেটিভ বেরোয়, এরকম কিন্তু মাথায় রাখতে হবে। আমি একটা কোশ্চেন সেট করব যেটা তো স্যাক্রিফাইসিং রেশিও তো নেগেটিভ বেরোচ্ছে, এরকমও থাকতে পারে। এটা একটু কঠিন অঙ্ক হয় যদি নেগেটিভ বেরোয়, ঠিক আছে তো? আমি এখনো পর্যন্ত বিভিন্ন স্কুলে টেস্টের কোশ্চেন করালাম, অনেক স্কুলে কোশ্চেন টাফ দিয়েছে কিন্তু এরকম পয়েন্ট আসেনি, ঠিক আছে তো? এইগুলো সিবিএসসি বা আইএসসি বোর্ডে খুব থাকে এইগুলো। স্যাক্রিফাইসিং রেশিও নেগেটিভ বেরোতে পারে। কখনো যদি স্যাক্রিফাইসিং রেশিও নেগেটিভ বেরোয় আমাকে জানাবি, স্যার স্যাক্রিফাইসিং নেগেটিভ, আমি ক্লাসে করাইছি। তবুও বলছি যদি পাস আমাকে বলবি স্যাক্রিফাইসিং রেশিও নেগেটিভ বেরিয়েছে। কেন তুই পরীক্ষা হলে প্রিমিয়াম ফর গুডউইল করছিস, হুট করে দেখবি স্যাক্রিফাইসিং নেগেটিভ বেরোতেই পারে, বেরোতেই তো পারে। তাহলে বেরোনো মানে ভুল না কিন্তু, কারণ ওরা একটা নিয়ম আছে নেগেটিভ বেরোলে কি হয়। আচ্ছা, ওল্ড রেশিও কত ছিল? 2:1 ছিল তো? 2/3 আর এটা 1/3, আর নিউ রেশিও 5/10 আর 3/10। 3 আর 10 এর এলসিএম করলে কত হয়? 30। ঠিক আছে, 3 30 10, 10 দুগুণে 20 মাইনাস 3 5 15, কত হলো এটা? 5/30। 10 মাইনাস 9 কত হলো? 1/30। তাহলে রেশিও কত হলো? 5:1। আর যদি এরকম বেরোতো, তাহলে বেরোলো তো, বুঝেছিস তো? 5:1 বেরোলো তো। আচ্ছা সাপোজ ধর বেরোলো বীজ যদি বেরোতো 0/30, যদি বেরোতো বীজ 0/30 হতেই তো পারে। তখন প্রিমিয়ামের টাকাটা কার কার মধ্যে ভাগ করতাম? শুধু এর মধ্যে। সোজা, এটা তো সোজা, কোনো সমস্যা নেই। কিন্তু যদি মাইনাসে বেরিয়ে যায় তখন কি করে করতে হয় সেটা এখন পেলে আমাকে জানাবি, ঠিক আছে? করে দেবে। 5:1 হয়ে গেল তো? তাহলে প্রিমিয়াম ফর গুডউইলটা ভাগ করে দে পার্টনারদের মধ্যে। লেখ বাই ব্যাংক অ্যাকাউন্ট, কি লিখবো? বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে পিএফজি, প্রিমিয়াম ফর গুডউইল। 10,000 টাকাকে 5:1 ভাগ করলে কত হয়? কর, 10,000 ভাগ 6 ইন্টু 5। 8,333। 8,333 আর 1,667। আর কি অ্যামাউন্ট বট ইন, তার নিজেই লিখবি অ্যামাউন্ট বট ইন, নতুন পার্টনার টাকা নিয়ে এসছে কত? 30,000 টাকা। সেসব মিলিয়ে দে, সির ঘরে 30,000 টাকা লিখবি। এক লাখ কুড়ি, 1,28,333, দেখতো ভুল করলাম। 13 7 20 21, হ্যাঁ 1,29,333। এটা আবার এদিকে লিখবো 1,29,333। বি 60, 61,667। আর এইদিকে লিখবো 30,000। কি লিখবো? ট্রু ব্যালেন্স সিডি। বিয়েটা কত বললেন? 61 আর 667, আমার ভুল হতেও পারে, যোগ বিয়োগ করিনি। 65,000। আচ্ছা আমি যোগ করিনি, মুখে বলছি। 50 আর 3 53, 53 আর 6 59, 59 আর 1 60। হুম, 62,000, 62 আর 667। এরকম করে করেছিলি কেউ? মিলেছে? 62,667। এই যোগ কর দেখি ক্যালকুলেটর একজন, বলছি। হ্যাঁ, 167 হবে। 62,167। হ্যাঁ। এই হচ্ছে কত সংখ্যা? হয়ে গেল এটা? তাহলে সব কটা কটা অঙ্ক করলাম? পিএলএফ একটা করলাম, 129 পিএলএফ একটা করলাম, শেয়ারের একটা অঙ্ক করলাম, তাই তো? ডিবেঞ্চার একটা করলাম, আর এখানে অ্যাডমিশন করলাম, 4টে অঙ্ক হলো। প্রভিশনটা বুঝিয়েছি, প্রভিশনটা কিছুই ছিল না। প্রভিশনটা ওরা বলেছিল কি, প্রভিশন অন ডেটার্স 5%। increase by 5%. ওই জায়গায় আমি কোশ্চেন দিয়ে পড়িনি। বইয়েও ছিল। প্রভিশন অন কি কি লাগবে কেন? সেম অঙ্ক ছিল 2018 তে দিয়েছিল কিন্তু রিভ্যালুয়েশন অন্য বেরিয়েছিল। দেখছি, আমি দেখছি, 1 মিনিট এসছে। প্রভিশন অন ডেটার্স
বলছে প্রভিশন অন ডেটার্স, ঠিক আছে আসছে প্রভিশন অন ডেটার্স, শোনে না প্রভিশন অন ডেটার্স টু বি ইনক্রিজ বাই বলেছিল, এখানে না বাই বলে দিয়েছিল, এখানে প্রভিশন অন ডেটার্স ইনক্রিজ বাই 5% বলেছিল, তাই তো? তাহলে 50,000 5% করলে কত? 2,500। তার মানে এখানে 7,500 টাকা হবে। এটা 7,500 টাকা, এটা ইনক্রিজ বাই বলেছিল, তুই ভালো দেখালি আমাকে, আমি দেখিনি, বাইটা খেয়াল করিনি। প্রভিশন অন ডেটার্স টু বি ইনক্রিজ বাই 5%, তার মানে 50,000 টাকা ছিল, 50 5% করলে কত? 12,000 টাকা। 5,000 টাকা ছিল, এখন 7,500 টাকা দেখাতে হবে। মানে তোকে দেখাতে হবে 7,500 টাকা প্রভিশন, হ্যাঁ তুই দেখিয়েছিস কত? 5,000 টাকা। তাহলে কি করতে হবে? তোকে আরো 2,500 টাকা প্রভিশন দেখাতে হবে। প্রভিশন দেখাতে হবে মানে তোর লাইবিলিটি বাড়ছে, তার মানে এই প্রভিশনটা ডেবিট দিকে বসাতে হবে, এটা এদিক হবে না। এই তো লিখে দিলাম, টু প্রভিশন অন ডেটার্স কত লিখবো? 2,500 টাকা, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? একটু চেঞ্জ করতে হবে এখানে। 6 আর 5 11,000, 11,000 থেকে বাদ দেবো 4,500, কত হচ্ছে? 6,500 টাকা। এবার 6,500 ভাগ 3 ইন্টু 2 কত পেয়ে যাচ্ছে? 4,333 ছিল, 4,333 আর 1 মানে 2,167। চার হাজার 333 আর 2,167, ব্যাস এই যোগটা ঠিক করে নেবে, বাকি সব ঠিক আছে। 1,00,000 প্লাস 4,333 প্লাস 13,333 প্লাস 8,333 কত হচ্ছে? 1,25,999। 1,26,000 হবে না? মানে 1,25,999 মানে 1,26,000, আমি ওখানে তো ঠিক আছে, হ্যাঁ এটাই হবে। আমি 1,26,000 করে দিচ্ছি, বুঝছো? 1 টাকা রাউন্ড করে দিচ্ছি। পরের ঘরটা কত হচ্ছে বল? 7,500। এটাকে 60,500 করে দিচ্ছি, না ওখানে তো 1 টাকা বাড়িয়ে দিয়েছি, বুঝিস তো? ঠিক আছে, করে দিবি। এই অঙ্কটা করেছিলি তো? ঠিক আছে, বেরিয়েছিল এই অ্যান্সারটা বেরিয়েছিল তো? তাই মনে হচ্ছে না? আমি ভাবছি প্রভিশনটাই করি। ইনভেস্ট ফুল থাকতো। ইনক্রিজ ইনক্রিজ টুই তো করেছিলাম আমি, আমি তো ইনক্রিজ টুই করেছিলাম, ইনক্রিজ বাইটা দেখিনি, আমি ইনক্রিজ টু হিসেবেই করেছিলাম। এর সঙ্গে কি থিওরি অর দিয়েছিল দেখি? কোনো অংশীদারি কারবারে কোনো নতুন অংশীদার কিভাবে প্রবেশ ঘটে তা উল্লেখ করো। ওই অ্যাডমিশন হবে পার্টনারের রুলটা লিখতে বলেছিল, সোজা, তার চেয়ে অঙ্কটাই বেশি সোজা। ঠিক আছে, 5 দাগে একটা শেয়ারের অঙ্ক দিয়েছিল, দেখ। বলছে কি বিকে লিমিটেড ইস্যুড 15,000 শেয়ার্স of rupees 10 each at a premium 10% payable rupees 3 on application, ঠিক আছে? বলছে অ্যাপ্লিকেশনের মধ্যে প্রিমিয়ামটা আছে, ঠিক আছে তো? 4 টাকা বলছে অ্যালটমেন্ট, 4 টাকা বলছে অ্যালটমেন্ট, ঠিক আছে তো? তারপর 2 টাকা বলছে ফার্স্ট কল এন্ড 2 টাকা বলছে 2 টাকা বলছে সেকেন্ড এন্ড ফাইনাল কল পার শেয়ার, ঠিক আছে? স্কেলটা নেব, স্কেল নিয়েছি। আচ্ছা, সেকেন্ড
তাহলে কি বলেছে, কোম্পানিতে কতগুলো ফর্ম জমা পড়েছে, কিছুই তো বলেনি কতগুলো ফর্ম জমা পড়েছে, মানে 15,000টা ফর্মই জমা পড়েছে। কোম্পানিতে 15,000খানা ফর্ম জমা পড়েছে, ঠিক আছে তো? 10 টাকা দামের শেয়ার, 10% প্রিমিয়াম, মানে 11 টাকা। একটু সাজিয়ে নিই, অ্যাপ্লিকেশন কত বলেছে ওটা কোশ্চেনে? 3 টাকা বলেছে, মানে 2 + 1 অ্যাপ্লিকেশন, ঠিক আছে তো? অ্যালটমেন্ট বলেছে কত? 4 টাকা। ফার্স্ট বলেছে, ফার্স্ট কল কত? 2 টাকা। আর ফাইনাল বলেছে 2 টাকা। টোটাল 10 + 1, এই তো বলেছে। বলছে অল ক্যাশ ওয়্যার ডিউলি রিসিভ এক্সেপ্ট দ্য কল মানি, সমস্ত কিছু টাকা পাওয়া গেছে, কলের 300টা শেয়ার টাকা, কলের টাকা পাওয়া যায়নি, ঠিক আছে তো? দিস শেয়ারস ওয়ার সাবসিকুয়েন্টলি ফরফিটেড বাই দ্য ডিরেক্টরস অ্যান্ড রিইস্যুড রুপিস, সোজা অঙ্ক দিয়েছিল, একদম সোজা অঙ্ক দিয়ে দিতে হবে। 6 months after Utashi, হ্যাঁ হ্যাঁ, 6 months after Madam. ওই বলছে আফটার, ওটা নর্মাল কথা বলছে, 6 months আফটার অ্যালটমেন্ট দ্য কোম্পানি, ঠিক আছে, মেড দ্য ফার্স্ট কল। তো নর্মাল, ও এমন কিছু না, জাস্ট নর্মাল একটা কথা লিখে, এর জন্য কোনো অঙ্কে কোনো চেঞ্জ হবে না। তো অঙ্ক আরম্ভ, অঙ্ক দিয়ে দিয়েছে। তাহলে প্রথম জার্নাল লিখবো কি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, 5 দাগের অঙ্ক। কত লিখবো? 15,000খানা শেয়ার, অ্যাপ্লিকেশন কত করে ছিল? 3 টাকা করে, মানে 45,000। এবার কি লিখবো? শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম। ₹45,000 ডেবিট হয়ে গেল, এটা 30,000, এটা 15,000, ঠিক আছে, এটা তো বোঝা গেল। থার্ড জার্নাল লিখবো, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। অ্যালটমেন্ট কত করে ছিল? 4 টাকা করে, মানে 15,000টা শেয়ার 4 টাকা করে হলে 60,000 টাকা হয়। এই অঙ্কটা একদম সোজা অঙ্ক দিয়েছে, বরঞ্চ আগের অঙ্কটা একটু সোজা, আগের শেয়ারের চেয়ে এটা বেশি সোজা, ঠিক আছে তো? এবার অ্যালটমেন্ট টাকা রিসিভ করবো, অ্যালটমেন্টে কি কোনো ফেল বলেছে? ওখানে যে ফেলটা বলেছে ওটা কি অ্যালটমেন্টে বলেছে? Call money. কল মানি, তার মানে অ্যালটমেন্টে ফেল বলেনি। তাহলে অ্যালটমেন্টে পুরো টাকা পাওয়া যাবে 60,000 টাকা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। এবার লিখবো শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। তাহলে কত করে? 2 টাকা করে, 15,000 ইন্টু 2, 30,000, 30,000। ফার্স্ট কল টাকা রিসিভড হলে জার্নাল কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, কতগুলো শেয়ার ফেল করেছে দেখে নি। 300টা শেয়ার ফেল করেছে কল মানি, Call money দুটোতেই? দুটোতেই, কল মানে দুটোতেই। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলসিন এডিআর অ্যাকাউন্ট ডেবিট। 300টা শেয়ার ফেল তো? হ্যাঁ। 300 300টা শেয়ার 2 টাকা করে হলে কত হচ্ছে? 600 টাকা। টু শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট 30,000, 30,000 থেকে 600 বাদ দিলে কত হবে? 29,400 টাকা। ফার্স্ট কল হয়ে গেল, ফাইনাল কল ডাকবো। শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট।
ফাইনাল কল কত করেছিল? ফাইনাল কলও 2 টাকা করেছিল, মানে 30,000 টাকা হবে। সেম জার্নাল হবে, সেম পুরো সেম বসবে, অ্যামাউন্টও সেম। এবার রিসিভড হয়, ফাইনাল কলের টাকাটা রিসিভড হবে, লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। পলিসি অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফাইনাল ফান্ড। ফাইনাল কলে 30,000 টাকা লিখবো, ঠিক আছে? তার কল সিগনেচার কত লিখবো? 600, এটা লিখবো 29,400, হয়ে গেল। এবার ফরফিট করবো, কত করে শেয়ার? 300টা শেয়ার। ফরফিট করা জার্নাল জানিস? লেখ ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। তিনশো শেয়ার 10 টাকা করে হলে 3,000 টাকা হবে। সিকিউরিটিজ প্রিমিয়াম ডেবিট হবে না, কারণ প্রিমিয়াম ফেল করেনি, প্রিমিয়ামের টাকা দিতে পেরেছে। টু কলসিন এরিয়া, কলসিনের কত হবে? 600 টাকা, আর আগে কত ছিল বল? 600 টাকা, 1200 টাকা। টু লিখবো শেয়ার ফরফিটেড 1800 টাকা। ঠিক আছে তো? এবার রিইস্যু করবো, রিইস্যু করে টাকা আসছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা দেখ রিইস্যু করে কত টাকা পেয়ে? 1800 টাকা না কিছু একটা বলেছিল, দেখ 1800 টাকা। রিইস্যু 1800 টাকা। তুই ভাবার চেষ্টা কর, এমনি ইজিলি ব্যাপার। তোর 1800 টাকা মানে কত টাকা করে পেয়েছিস? 6 টাকা। 6 টাকা করে। 1800 টাকা মানে 6 টাকা করে পেয়েছিস, বুঝতে পারছিস তো? তাহলে পাসনি কত করে? 4 4 টাকা। তার মানে কি লিখবি? শেয়ার ফরফিট অ্যাকাউন্ট ডেবিট। বারোশো টাকা টু শেয়ার ক্যাপিটাল 3,000 টাকা। ঠিক আছে তো? শেয়ার ক্যাপিটাল 3,000 টাকা, লাস্ট জার্নাল কি লিখবো? শেয়ার ফরফিটেড টু ক্যাপিটাল রিজার্ভ। কত হয়? নিয়ম কি? ফরফিটেড ক্রেডিট থেকে ডেবিট মাইনাস করবো, মানে 1800 থেকে 1200 মাইনাস করবে। অ্যান্সার কত হলো? 600 টাকা। শেষ। আপনার সেটা সবাই লাস্টে কোনো ডাক্তার না অ্যাডমিশন কম রিটায়ারমেন্ট, তো বাকি অঙ্কগুলো করেনি, তারপর পার্টনারশিপ করে সবাই লাস্টে করাবো। আচ্ছা, তো 5 অঙ্কটা হয়ে গেল, বুঝছো? এর সঙ্গে অরে কি দিয়েছিল? থিওরি দিয়েছিল, ইকুইটি শেয়ারের সঙ্গে প্রেফারেন্স শেয়ারের পার্থক্য করলে, তো সোজা কোশ্চেন দিয়েছে একদম। পার্টনারশিপটা সবাই লাস্টে করাচ্ছি, তার আগে বাকি অঙ্কগুলো করে নি। রেশিওটা করে নি আগে, রেশিও। 7 দাগের অঙ্কটা কি বলছে? ইনভেন্টরি টার্নওভার রেশিও বের করতে বলেছে, ঠিক আছে তো? আর ইনভেন্টরি টার্নওভার পিরিয়ড দুটো বের করতে বলেছে। সেল বলে দিয়েছে কত? 15,60,000, আর সেল রিটার্ন বলেছে 60,000, ঠিক আছে তো? তাহলে আগে না আমরা ফর্মুলা লিখি, সব বেটার হবে ফর্মুলাটা লিখি, ঠিক তো? 7 দাগের অঙ্কটা লেখ ইনভেন্টরি টার্নওভার রেশিও, লেখ ফর্মুলা, লেখ ইনভেন্টরি টার্নওভার। ইনভেন্টরি মানে কি জানিস তো? স্টক টার্নওভার রেশিও। ফর্মুলা কি? কস্ট অফ গুডস সোল্ড, লেখ কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক। ঠিক আছে, এই তো ফর্মুলা হবে, কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক। বেশ, 2 লাইন ছেড়ে দিয়ে নিচে চলে আয়, 2 লাইন ছেড়ে দিয়ে নিচে চলে আয়। ওটা তোকে সেল থেকে সেল রিটার্ন বাদ দিয়ে কি হবে? নেট সেলস। লেখ নিচে 2 লাইন ছেড়ে লেখ, লেখ নেট সেলস ইকুয়াল টু সেলস মাইনাস সেলস রিটার্ন। 15,60,000 থেকে 60 বাদ দেবো। নেট সেলস কত বেরিয়ে গেলো? 15,00,000 টাকা বেরিয়ে গেল, তাই তো? এবার ওরা তোকে একটা হিন্টস দিয়েছে, কি দিয়েছিল? ওরা বলেছিল জিপি অন সেলস 20%, তাই তো? এই হিন্টসটা কি কাজ করবো আমরা? লিখবো কস্ট
তার সাথে জিপি যোগ করলে হবে সেলস। কস্টের সাথে জিপি যোগ করলে কি হবে? সেলস। জিপি কত বলছে আবার পর 20 না 25? 20%. 20% অন সেল। যার উপর বলবে তাকে 100 বলবো। সেল হচ্ছে 100। দেখ রেশিও কিন্তু বারবার বলছি রেশিও কিন্তু কেউ যদি রেশিও থিওরিও লিখতে রেশিওর অঙ্ক ভালো করে পড়ে যা। কেন জানিস? রেশিও থেকে এমসিকিউ এমন আসবে না, তুই অঙ্ক না জানলে এমসিকিউ করতে পারবি না। রেশিওতে 3 থেকে 4টে এমসিকিউ দেবে, অঙ্কের এমসিকিউ দেবে, শুধুমাত্র অঙ্কের এমসিকিউ। অঙ্কের এমসিকিউ দেবে। ভালো করে এমসিকিউ করে রাখিস। 100 আর জিপি কত বলেছে? 20, তাই তো? তাহলে কস্ট কত হবে? 80। আর নেট সেল কত জানিস? আমরা 15 লাখ টাকা জানি। তাহলে তো এখান থেকে কস্ট বেরিয়ে যাবে। কি করে করব? 15 লাখ ডিভাইড বাই 100 ইন্টু 80। কত হচ্ছে? 12 লাখ নাকি দেখতাম? 12 লাখ। 12 লাখ টাকা কি হলো? কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে গেল। কস্ট অফ গুডস সোল্ড 12 লাখ। হয়েছে? করে ফেল আগে 12 লাখ টাকা করে নে। 12 লাখ টাকা লেখ কস্ট অফ গুডস সোল্ড। ওই যে ওপরটায় লিখে দিলাম 12 লাখ টাকা। ঠিক আছে? ওপরটায় লিখে দিলাম 12 লাখ। ঠিক আছে? 12 লাখ টাকা কস্ট অফ গুডস সোল্ড লিখে দিই। ঠিক আছে তো? এবার এভারেজ স্টক বের করতে হবে তো। হুম। লেখ এভারেজ স্টক ইকুয়াল টু ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি। যে কোশ্চেন সেট করেছে না, একটু মডার্ন কোশ্চেন সেট করতে গিয়েছিল, পারেনি কোশ্চেন সেট করতে। এখানে এরকম ভাবে লেখা উচিত ছিল না যে ইনভেন্টরি টার্নওভার রেশিও বলেছে না, ওর স্টক টার্নওভার রেশিও লেখা হয়েছিল। যদি ইনভেন্টরি টার্নওভার রেশিও বলে তাহলে এখানে সেল লেখা উচিত ছিল না, তখন লেখা হচ্ছিল রেভিনিউ ফ্রম অপারেশন। মানে সেল তো আগে বলা হতো, এখন সেলের নাম হয়েছে রেভিনিউ ফ্রম অপারেশন। তোর পরীক্ষায় সব দেবে না, তোদের লেভেলে দেবে না এটা। ঠিক আছে তো? এগুলো অ্যাকচুয়ালি সিবিএসই বা আইএসসি বোর্ড এই প্যাটার্নেই ফেলে দিয়েছে। সেলটাকে এখন কোম্পানি যে নতুন রুল এসছে সেখানে সেল বলা হয় না, সেখানে বলা হয় রেভিনিউ ফ্রম অপারেশন। ঠিক আছে তো? তো এইগুলো মাথায় রাখতে হবে, কারণ যেহেতু কোশ্চেনটা ইনভেন্টরি টার্নওভার রেশিও বলেছে, ইনভেন্টরি টার্নওভার রেশিও আমি এটা বললাম। ঠিক আছে তো? ঠিক আছে, যাই দিয়েছে তো এমনি বোঝা যাচ্ছে। এটা হচ্ছে তোর বললাম সিবিএসই বা আইএসসি বোর্ড হলে ওদের এই নামগুলো একটু আলাদা করে দেয়। নামটা আলাদা, একই লোকের বিভিন্ন নাম থাকে তো, সেই নামটা আলাদা করে দেয়। ওই নামটাই ওদের ফোকাস করতে হয়। তো আমাদের 2,40,000 আর 1,60,000 বলে, তাই তো? লেখ। কি লিখবি এখানে? ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক বাই 2। ওপেনিং স্টক কত ছিল? দেখ 2,40,000, ক্লোজিং স্টক ছিল 1,60,000 ডিভাইড বাই 2, মানে 4 লাখকে 2 দিয়ে ভাগ করলে 2 লাখ টাকা হয়। তাহলে 12 লাখকে 2 লাখ দিয়ে ভাগ করলে কত হলো? 6, 6 টাইমস। তাহলে ইনভেন্টরি টার্নওভার রেশিও কত হয়ে গেল? 6 টাইমস। এবার আর কি বের করতে বলছে দেখো ওরা তোকে? আরেকটা বের করতে বলছে দেখো আর। ইনভেন্টরি টার্নওভার পিরিয়ড। ইনভেন্টরি টার্নওভার পিরিয়ড। ইনভেন্টরি টার্নওভার পিরিয়ড কেউ বলতে পারি কত হবে অ্যান্সার? বল। অ্যান্সার কত হবে জানিস? 2 মান্থস। অ্যান্সার হবে 2 মান্থস। কারণ ইনভেন্টরি টার্নওভার পিরিয়ড বের করার নিয়ম উপরে সবসময় 12 মাস। সেই জন্য উপরে 12 মাস। নিচে কি হবে? স্টক টার্নওভার রেশিও। লেখ নিচে, লেখ এসটিআর। এসটিআর এমসিকিউতে কত করেছিলাম এটা? 12 বাই এসটিআর কত? 6। তাহলে কত হলো? 2 মান্থস। হুম, 2 মান্থস হয়ে গেল এটা? বুঝতে পারলি? পেপার তো খুব একটা টাফ লাগলো না, তো নরমালি পেপার লাগলো, একদমই নরমাল পেপার ছিল। নেক্সট, এর সঙ্গে কি বলেছিল? রেশিও অ্যানালাইসিসে বেশ কিছু অসুবিধা মানে লিমিটেশন লিখতে বলেছিল। আচ্ছা ঠিক আছে। লাস্ট অঙ্ক, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলেছিল। কেমন ক্যাশ ফ্লো দিয়েছে? তো একদম সোজা ক্যাশ ফ্লো দিয়েছে। ঠিক আছে তো? দেখ কি করে করতে হবে। দেখ সোজা অঙ্কটা কেন বললাম, দেখ ওরা তোকে অপারেটিং প্রফিট, এটা ওপেনিং প্রফিট না, এটা অপারেটিং হবে। হ্যাঁ, এটা অপারেটিং প্রফিট। আমরা মনে করার চেষ্টা কর, আমরা করতাম না, আমরা যখন অঙ্ক করতাম না, আমরা পিবিটি থেকে প্লাস করতাম নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্সেস, মাইনাস করতাম নন অপারেটিং ইনকাম, যোগ বিয়োগ করে অপারেটিং প্রফিট হতো, সেটা বলে দিয়েছে অপারেটিং প্রফিট।
অপারেটিং প্রফিটের সঙ্গে কারেন্ট অ্যাসেট কারেন্ট প্লাস মাইনাস করবি, বেরিয়ে যাবে অপারেটিং ক্যাশ ফ্লো, হয়ে গেল। এটা অনেক সোজা অঙ্ক, কিচ্ছু নেই এখানে, কোনো ওয়ার্কিং সয়েন্স কিচ্ছু করতে হবে, ডাইরেক্ট হয়ে যাবে, 4-5-6 লাইনের মধ্যে অঙ্ক নেমে যাবে। এত সোজা মানে এত ছোট অঙ্ক দেবে না পরীক্ষায়, অনেকটাই ছোট দিয়েছ, ঠিক আছে তো? তো দেখ অঙ্কের নাম্বারটা বলতো কত? 9 নম্বর। ঠিক আছে, প্রথমে লেখ, এ দিয়ে লিখবি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। প্রথমে লিখবি কি অপারেটিং প্রফিট কত বলেছে বল, প্রথম করে লেখ 40,000 অপারেটিং প্রফিট, হয়ে গেল, যেগুলো হয়েছে রাইট মেরে দিই। এবার কি বলেছিল দেখ, প্রথম দিয়ে দেখি, ইনক্রিজ ইন স্টক, স্টক বেড়ে গেলে কি করি, মাইনাস করি, ডেটার্স কমে গেলে কি করি, প্লাস করি, ঠিক আছে তো, ক্রেডিটার্স বেড়ে গেলে কি করি, প্লাস করি, ব্যাস, তো কিছু নেই, তাহলে প্লাস দিয়ে লেখ, প্লাস দিয়ে লেখ, প্লাস দিয়ে কি লিখবো, এখানে কি কি লেখা ছিল, ডিক্রিজ ইন ডেটার্স, লেখ ডিক্রিজ ইন ডেটার্স। এ তো কিছুই নেই, তুই অঙ্কটা বুঝতে পারছিস, কিছু ছিল না অঙ্কটা, দেখ নর্মাল অঙ্ক, একদম নর্মাল, একদম ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক দিচ্ছে এটা, ডিক্রিজ ইন ডেটার্স, ঠিক আছে তো, ডিক্রিজ ইন ডেটার্স কত ছিল, 22,000 টাকা, লেখ। আর কি ছিল, ইনক্রিজ ইন ক্রেডিটার্স, $14,000, তিনটে যোগ কর, 40 আর 36, তাই তো, 76, একটা মাইনাস হবে, ইনক্রিজ ইন স্টক 12,000, বললাম 12,000, তাই তো, 76 থেকে 12 বাদ দিলে কত হবে, 64,000 টাকা, তাহলে দেখ অপারেটিং তো বেরিয়ে, বি দিয়ে লিখবো, কি লিখবো, ইনভেস্টিং কি আছে অঙ্কে দেখতো, একটা আছে, সেল অফ ফিক্স অ্যাসেটস 40,000, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, সেল অফ ফিক্স অ্যাসেটস কত টাকা বললাম, 40,000 না, এখানে প্লাস হবে, সেল করেছি টাকা আসছে, প্লাস, লাস্ট সি দিয়ে লেখ, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, কি দিয়েছে দেখ, সবই তো হয়ে গেল তোর, রিপেমেন্ট অফ ব্যাংক লোন, ব্যাংকে থেকে লোন নিয়ে পেমেন্ট করছিস, তাহলে মাইনাস হবে, মাইনাস দিয়ে লেখ রিপেমেন্ট অফ ব্যাংক লোন 1,00,000 টাকা, লেখ রিপেমেন্ট অফ ব্যাংক লোন মাইনাস 1,00,000 টাকা, 64 আর 40 কত, 1,04,000, 1,04,000 থেকে 1,00,000 বাদ দিলে 4,000 টাকা, লেখ নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এসে যোগ করব ওপেনিং ক্যাশ, ক্যাশ ইকুইভ্যালেন্ট, কত ছিল ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, দেখ 20,000 টাকা, ক্লোজিং কত দিয়েছে অঙ্কে, মিলে গেছে, ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ দিয়েছে একটা স্কুলে, কোনো ব্যাপার না, দিতেই পারে এরকম অঙ্ক, ঠিক আছে, সোজা অঙ্ক ছিল, যথেষ্ট সোজা অঙ্ক ছিল। হুম, নন অপারেটিং ইনকাম কি আছে, নন অপারেটিং ইনকাম, ধর কোনো রকমের কোনো ফিক্স বিক্রি করে যদি লাভ হয়, জেনারেলি তোর পরীক্ষায় থাকার সম্ভাবনা নেই, মানে এটা আসার চান্স হয় 0.0001%,
আমি এতগুলো স্কুলের টেস্টের কোশ্চেন করালাম, এতগুলো বই করালাম, নেই। না থাকার চান্স সবচেয়ে বেশি। এই অঙ্কটা হয়ে গেছে? এই অঙ্কটা করে নিস একটুখানি? একটুখানি, তারপর আমি দেখছি। আর একটা অঙ্ক একটা অঙ্ক বাকি আছে। অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট উইথ আউট অফ সিলেবাস পরীক্ষায় দিয়ে দিয়েছে কোশ্চেন। ইজি করার পর হাত দিচ্ছি কত ইজি সোর্স দিয়ে আমরা ওটা হারিয়ে দিই ওটা করলেও তো নাম্বার পাবে। আরে অ্যাডমিশনটা করে দিক স্টুডেন্ট। হুম।
না আচ্ছা দেখ, আচ্ছা এর সঙ্গে কি থিওরি অর দিয়েছিল? বলছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের বৈশিষ্ট্য লিখতে বলেছে, ফিচার্স। একটাই অঙ্ক বাকি, 6 অঙ্ক, তাই তো? দেখি কি এমন অঙ্ক দিয়েছিল। বলছে মাধব, অরূপ আর বিক্রম ইন পার্টনারশিপ শেয়ারিং প্রফিট এন্ড লস ইন দ্য রেশিও অফ 3:2:1। তিনজন মিলে বিজনেস করছে 3:2:1 রেশিওতে। দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 ওয়াজ অ্যাজ ফলোজ। ব্যালেন্স শিট দেখতে পাচ্ছি আমরা, দেখ চোখের সামনে একটা ব্যালেন্স শিট দেখা যাচ্ছে। এই দেখ ওয়ার্কসম্যান, এখানে অ্যাক্সিডেন্ট কম্পেনসেশন ফান্ড দিয়েছে না, ওটা কিছুই না, ডব্লিউসিএফ মানে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড। ব্যবসা থেকে রিটায়ার করেছে কে? লাস্ট পার্টনার বিক্রম, 1 জানুয়ারি 2024 এ রিটায়ার করেছে, ঠিক আছে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 120%। প্রভিশন অন ডেটার্স বি কেপ্ট 2800 টাকা। লাইবিলিটি অন ওয়ার্কসম্যান অ্যাক্সিডেন্ট ফান্ড বলে 5400। বিক্রম শুড গেট আপার্ট, ঠিক আছে, ফ্রম আদার অ্যামাউন্ট ডিউ টু হিম শেয়ার অফ গুডউইল 8000 টাকা। পার্টনার ডিসাইড নট টু শো গুডউইল অ্যাকাউন্ট ইন দ্য বুকস। মানে প্রিমিয়াম মানে গুডউইলটা বলেছে 8000 টাকা, ওই যেটা টেবিল এন্ট্রি করতাম 8000 টাকা। কিন্তু দেখ যে রিটায়ার করছে তার গুডউইল 8000 টাকা। কি বললাম? যে রিটায়ার করে তার গুডউইল 8000 টাকা। আমরা কি করতাম, যে ফুল ভ্যালু অফ গুডউইল বলতো ওটাকে টেবিল এন্ট্রি করতাম। তাহলে 8000 টাকা তো ফুল ভ্যালু নয়, তাহলে হয় তোকে ফুল ভ্যালু তো কনভার্ট করে নিতে হবে। ফুল ভ্যালু তো কনভার্ট করলে কি হবে 8000 টাকাটা? রেশিও কি ছিল বল? বিক্রম মানে 3:2:1, 3 2 5 আর 1 6, মানে 1/6 মানে 48,000 টাকা হবে। ঠিক আছে? তো আমরা এখন করবো বলে দেবো, তাহলে এ বি বুঝে গেলি। এবার বলছে পরাগ, পরাগটা কে ছিল রে? নতুন পার্টনার, তাই তো? পরাগ তো নতুন পার্টনার ছিল নাকি? চেক করবো। পরাগ মানে এটা হচ্ছে এই অঙ্কটা দিয়েছে, কোনো সমস্যা নেই, আমি করে দিচ্ছি, অঙ্কটা আমি করে দিচ্ছি। এই অঙ্কটা আউট অফ সিলেবাস অঙ্ক, এই অঙ্কটা আউট অফ সিলেবাস অঙ্ক পরীক্ষায় দিয়েছিল। এটা হচ্ছে অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট। এই অঙ্কটা দিয়েছে, প্রথমে রিটায়ার করলো, তারপর আবার অ্যাডমিশন করছে, এটাকে বলে অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট। তোদের পরীক্ষায় নেই, ঠিক আছে? হয় পরীক্ষায় রিটায়ারমেন্ট দেবে, নাই অ্যাডমিশন দেবে, এরকম অঙ্ক দেবে না। যাই হোক, যে কোশ্চেন সেট। হ্যাঁ বল। সেম ডেটে অ্যাডমিশন আছে। সে হতে পারে, কোনো অসুবিধা নেই। ব্যবসা থেকে একজন বেরিয়ে গেল, তার জায়গাটা পূরণ করতে হবে, তো তার জায়গা পূরণ করার জন্য আরেকজনকে ঢুকিয়ে দিল, ঠিক আছে তো? পড়াক, মানে এটা আউট অফ সিলেবাস, বাট আমি অঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে তো? আউট অফ সিলেবাস অঙ্ক, এই অঙ্ক কিন্তু তোদের সিলেবাসে নেই, ঠিক আছে তো? পরাগ উড বি অ্যাডমিটেড অ্যাজ আ নিউ পার্টনার অন ব্রিঙ্গিং 16,000 শেয়ার অফ গুডউইল। ব্যবসায় নতুন পার্টনার আসছে, 16,000 টাকার গুডউইল নিয়ে আসছে এবং 28,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে। খাস ভালো করেছে, বলে দিয়েছে ক্যাপিটাল বলে দিয়েছে। যদি ক্যাপিটাল বলে না দিত, মানে বিকমে যে অঙ্কগুলো আসে ক্যাপিটাল বলে দেয় না, ক্যাপিটাল বের করতে হয়, ঠিক আছে? ওইগুলো একটু ক্রিটিক্যাল হয়ে যায়, ঠিক আছে তো? It was agreed that Madhav, Anup and Parag will thereafter share the profit and losses equally. এটাও সুবিধা করে দিয়েছে তোকে, ঠিক আছে তো? তো যাই হোক, তোকে বেশ কিছু কাজ আছে, তোকে দাগ কাটতে হবে। একটু প্রথমে রিভ্যালুয়েশন দাগ কাটবি, ঠিক আছে? রিভ্যালুয়েশন দাগ কাটবি, তারপর পার্টনার্স ক্যাপিটাল করবি, তারপর ব্যালেন্স শিট করবি। নরমালি দাগ হবে, যেমন দাগ হতো আগে। 4টে পার্টনার চাইবো? হ্যাঁ, 4টে পার্টনারের দাগ কাটবি, এখানে 4টে পার্টনারের দাগ হবে, হ্যাঁ? এখানে 3টে পার্টনার না, কিন্তু 3টে পার্টনার ছিল, পরে আবার একজন আসলো তো। 4টে পার্টনারের দাগ কাটবি। কেউ যদি এই অঙ্কটা রিটায়ারমেন্ট অব্দিও করে দেয়, তবু একটু নাম্বার পাবে। রিটায়ারমেন্ট অব্দি করলেও নাম্বার, না করলেই নাম্বার আছে। ঠিক আছে? রিটায়ারমেন্ট করা অব্দি তো একটা হাফ নাম্বার তো আছেই, রিটায়ারমেন্ট অব্দি করতে পারলে। ঠিক আছে? প্রথমে লিখছি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। আমি তোদের বারবার বলবো, এরকম অঙ্ক মানে বাড়িতে প্র্যাকটিস করার দরকার নেই। এরকম বাড়িতে প্র্যাকটিস করার দরকার থাকবেও না, তুই টেস্ট পেপার পাবি নিয়ম। ডেবিট, ক্রেডিট। চারজন পার্টনার, ডেবিট, ক্রেডিট, এগুলো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনারদের নাম কি কি ছিল দেখতো? মাধব, অনুপ, বিক্রম। মাধব, অনুপ, অরূপ ছিল। এই মাধব অরূপ একই হলো, অনুপ অরূপ। মাধব, অরূপ, বিক্রম আর পলাশ। ওই ঠিক আছে, পরাগ আর পলাশ একই। পরাগ আর পলাশ একই, ঠিক আছে তো? হয়ে গেল, চ।
তারপর লাস্ট হবে ব্যালেন্স শিট। এইদিকে লিখবো লাইবিলিটিস, লিখবো অ্যাসেটস। কমপ্লিট। অঙ্কে চলে আস। প্রথমে কি করবো আমরা একটা করে মাধবের মানে ক্যাপিটাল করে লিখছি। মাধব, অনুপ, বিক্রম কত ছিল 10, 16, 18 লিখ বাই ব্যালেন্স বিটি লেখ 10,000, 16,000, 18,000। তারপর কি হলো টেট কেইটার্স, কেইটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তাহলে বসিয়ে দে 21,400 লাইবিলিটি সাইডে বসিয়ে দে কেইটার্স। নেক্সট ও ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড 10,000 টাকা ছিল, অ্যাডজাস্টমেন্ট কি বলেছে লাইবিলিটি 5,400 দেখাতে হবে। চলে আয় লাইবিলিটি সাইডে লেখ WCA 5,400, তোকে লাইবিলিটি দেখাতে হবে 5,400। দেখ না ছিল 10,000 টাকা, ছিল 10,000 টাকা, তো দেখাতে বলছে কত 5,400, তাই তো? তাহলে 10,000 থেকে 5,400 বাদ দিলে কত কমছে 4,600। ঠিক আছে, তার মানে কি বললাম ফান্ডে 10,000 টাকা রেখেছিলাম, ওয়ার্কাররা ফিউচারে ক্লেম করবে কত 5,400, তাহলে ক্লেম করবে না 4,600, তো যেই টাকাটা ক্লেম করবে 4,600, তাহলে কি করতে পারি আমরা এটা ভাগ করে দেবো পার্টনারদের মধ্যে। ঠিক আছে তো, লেখ না রিডিউস লিখে দে না, নট ক্লেম লিখে দে, লিখলেই হলো কত 4,600। তার মানে 4,600টা দু জায়গায় করতে পারিস। আমি কি শিখেছিলাম দু জায়গায় করতে পারিস। কোথায় কোথায় করতে পারি, পার্টনার্স ক্যাপিটাল কে দিকে লিখতে পারি, আর পার্টনার্স ক্যাপিটাল কে দিকে যদি না লিখি তাহলে আরেকটা কোথায় লিখতে পারি, লাইবিলিটি কমছে, লাইবিলিটি কমে যাওয়া মানে কি লাভ না ক্ষতি, লাভ। তাহলে কোথায় লিখতে পারিস এই যে কে দিকে এখানেও লিখতে পারিস তুই বাই WCF কত টাকা 4,600 টাকা লেখা যায়। ঠিক আছে তো, দুটোই লেখা যায়। পার্টনার্স ক্যাপিটালে ভাগ করে দেয়, তাহলে আমাকে ভাগ করতে হবে আলাদা করে। ঠিক আছে তো, দুটোই করা যায়, দুটোই ঠিক, কোনোটাই ভুল নয়। কি বললাম, দুটোই ঠিক, কোনোটাই ভুল নয়। এটা মানে কি, এই টাকা মানে তো পার্টনাররাই তো পাচ্ছে। তারপর বলেছে কি জেনারেল রিজার্ভ 3,600, জেনারেল রিজার্ভ 3,600 ভাগ করবো কোন রেশিওতে 3:1। লেখ বাই জেনারেল রিজার্ভ, অ্যামাউন্টটা কত ছিল 3,600 ভাগ 6 ইন্টু 3 কত হচ্ছে 1,800, 1,200, 600। তাহলে এইগুলো সব করা হয়ে গেছে, লাইবিলিটি খতম। অ্যাসেট সাইড চলে ফার্নিচার, ফার্নিচার কোনো অ্যাডজাস্টমেন্ট আছে না, ফার্নিচার লিখে দে 6,000 টাকা, যেমন ছিল তেমন লিখে দে ফার্নিচার 6,000 টাকা। তারপর কি বলছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 25,000 টাকা ছিল, অ্যাডজাস্টমেন্ট লিখ। 600 টাকাতে ভাগ করবো, হ্যাঁ, দুটো ভাগ করতে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত টাকা ছিল বলতো, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল হচ্ছে 25,000 টাকা। বলছে এখন প্ল্যান্টের ভ্যালু কত হচ্ছে বল 120%, তার মানে বাড়ছে কত পার্সেন্ট 20%, যোগ দিয়ে লিখবো ইনক্রিজ 25,000 20% কত হয় 25 গুণে 50 5,000 টাকা, বাইরে লিখবো 30,000 টাকা। ঠিক আছে তো, তাহলে লেখ বাই প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি রিভ্যালুয়েশন কেইটা লেখ 5,000 টাকা, বলি না 120%। 120%, মানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল 25 ছিল, এখন তার ভ্যালু 120% হচ্ছে, বাড়লো কত পার্সেন্ট, সিম্পল ভাবে বাড়লো কত পার্সেন্ট 20%। 20%। যদি বলতো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ভ্যালু 80% হয়েছে, তার মানে কি কত কমলো কত 20%।
এটা বোঝা যায়, একবারে বোঝা যায়, ঠিক আছে তো? এবার নাহলে অনেকে কি করবে 25,120% করবে 30,000 টাকা। তা 25 থেকে 30 মাইনাস বাদ দিলে কত? 5,000 টাকা। কি ব্যাপার? করা নেই কথা। হয়ে গেল। স্টক, স্টকের কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল? না, তাহলে স্টক 20,000 টাকা বসিয়ে দেয়। নেক্সট, ডেটার্স। ডেটার্স লেখ 24,800, লেখ ডেটার্স লেখ, ইনারে লিখবি 24,800। ডেটার্স ইনারে লিখবি 24,800। এবার দেখ অ্যাডজাস্টমেন্ট পড়, অ্যাডজাস্টমেন্ট পড়। প্রভিশন 2,000 টাকা ওরা অলরেডি মাইনাস করেছে। প্রভিশন মাইনাস করেছে কত ওরা? 2,000 টাকা মাইনাস করেছে। কিন্তু কি বলেছে? প্রভিশন দেখানো উচিত ছিল কত? দেখ প্রভিশন নরমাল তো। প্রভিশন ওরা ব্যালেন্স শিটে 2,000 টাকা দেখে, মানে 2,000 টাকা দেখিয়েছে, কিন্তু দেখানো উচিত ছিল কত? 2,800। তাহলে ডেটার্স থেকে কত মাইনাস করবো আমরা? ডেটার্স থেকে প্রভিশন কত লিখবো? 2,000 লিখবো না 2,800 লিখবো? 2,800। তাহলে কত বাদ দিয়ে 22,000। তাহলে আমাকে দেখাতে হবে 2,800, দেখিয়েছিলাম কত? 2,000। তাহলে কত টাকা কম দেখি? 800 টাকা। আরো 800 টাকা দেখা। ডিভিশন ডেবিটে লেখ 800 টাকা। টু প্রভিশন অন ডেটার্স। কত টাকা? 800 টাকা। হয়ে গেল। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ তো লিখছি, ক্যাশ তো চেঞ্জ হবে, অনেক চেঞ্জ হবে না? ক্যাশে একজন পার্টনার বেরিয়ে যাবে, তার টাকা পয়সা আবার আসবে, টাকা পয়সা ঢুকবে, প্রচুর কাজ আছে। জাস্ট লিখে রাখছি এখানে ক্যাশ। 5,200 ব্যাকেটে লিখে রাখি, পরে দেখবো কাজ। এত অব্দি তুই করতে পারলি কি? এত অব্দি তো হয়ে গেল। এবার অ্যাডজাস্টমেন্ট পড়। দেখ এত অব্দি কিন্তু সুন্দরভাবে হয়ে গেল আমাদের। ব্যালেন্স শিট খতম হয়ে দেখ, ব্যালেন্স শিট খতম। এবার অ্যাডজাস্টমেন্ট, এ নম্বর অ্যাডজাস্টমেন্ট পুরো হয়ে গেছে। বি নম্বর অ্যাডজাস্টমেন্টটা কি বলে? বিক্রম শুড গেট পারফর্ম আদার অ্যামাউন্ট ডিউ। ঠিক আছে তো? আচ্ছা তাহলে গুডউইল বলেছে কত? 8,000 টাকা। কি গুডউইল কত বলেছে? 8,000 টাকা। তাহলে দেখ চলে আয় টেবিল এন্ট্রি, তাই তো? গুডউইল টেবিল এন্ট্রি কর। কি নাম ছিল দেখো পার্টনারদের? প্রথমে MAV, MAV। এখানে লিখে রাখ এখানে ফুল ভ্যালু অফ গুডউইল, তার উপরে লিখে রাখ ফুল ভ্যালু অফ গুডউইল, ফুল ভ্যালু অফ গুডউইল, তাই তো? অঙ্কে কত বলেছে? গুডউইল কত বলেছে? অ্যাডজাস্টমেন্ট পড়। গুডউইল বলেছিল কত? 8,000 টাকা। আর রেশিও কত ছিল বল? রেশিও 3:1, মানে 1/6 ইকুয়াল টু 8,000। ঠিক আছে? 1/6 তো। যে রিটায়ার করে তার নাম কি? বিক্রম। তাহলে হ্যাঁ, বিক্রম লাস্টে ছিল। 1/6 ইকুয়াল টু 8,000। 1/6 যদি 8,000 হয় তাহলে 1 কত? 48,000 টাকা। তাহলে ফুল ভ্যালু অফ গুডউইল কত বেরিয়ে গেল? 48,000 টাকা বেরিয়ে গেল। এবার তো পারবি। কি লিখবি? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও লিখে দে। ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। ওল্ড রেশিও 3:2:1। লাস্টে হয়তো 8,000 টাকা বসে গেল। 48,000 কে, ঠিক আছে, 6 দিয়ে ভাগ করবো না, 8,000, 8,000 ইন্টু 3 24,000, 8,000 ইন্টু 2 16,000 হয়ে গেল। এবার লিখবো নিউ পার্টনার ইন নিউ রেশিও। বিক্রমে তো কিছু হবে না। ঠিক আছে? এবার দেখি নিউ রেশিও কিছু বলেছে? কোশ্চেনে কি কিছু বলেছে? না স্যার, কোশ্চেনে নিউ রেশিও বলেনি। দেখ কোশ্চেন পড়ে দেখ, নিউ রেশিও বলেনি। নিউ রেশিও কিছু না বললে কত হবে? তাহলে 3:2 হবে। ইকুইটি বলেছিল। না, ওটা পরে, ওটা অ্যাডমিশনেরটা বলেছে 3:2। তাহলে কত হবে? 48,000 কে 3:2 তে ভাগ করলে কত হবে? ভাগ 5 ইন্টু 3 কত হচ্ছে? 28,800। 2 কত হচ্ছে? 19,200। 8,000, 24,000 থেকে 8,800 বাদ দিলে কত হচ্ছে? 4,800 মাইনাসে হচ্ছে। আর এখানে মাইনাস 3,200 হচ্ছে। ঠিক আছে? আর একটা প্লাস হচ্ছে। এটা এসে পোস্টিং করা যাবে ওখানে। বুঝলে তো? পোস্টিং কর। ডেবিট দিকে লেখ 4,800 আর 3,200।
4,800 আর 3,200 কে এইট দিকে লিখবো 8,000 টাকা লেখ বাই এম অ্যান্ড এ এখানে লিখবো 2V এটা তো হয়ে গেল এম অ্যান্ড এ বলে ভিড় ঘরে 8,000 টাকা এম অ্যান্ড এ বলে ভিড় ঘরে 8,000 টাকা আর 2V বলে ঠিক আছে এম এর ঘরে 4,800 আর এর ঘরে 3,200 ঠিক আছে তো এ বি হয়ে গেল সি নম্বর কি বলেছে দেখা যাক কোশ্চেনটা পড়া যাক পরাগ উড বি অ্যাডমিটেড অ্যাজ আ নিউ পার্টনার অন হিজ ব্রিঙ্গিং 16,000 অ্যাজ শেয়ার অফ গুডউইল ব্যবসা যে নতুন পার্টনার ও 16,000 টাকা প্রিমিয়াম নিয়ে আসছে ঠিক আছে তো 16,000 টাকা প্রিমিয়াম নিয়ে আসছে আচ্ছা আর 8,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে ইট ওয়াজ এগ্রিড দ্যাট মাধব অনুপ আর পরাগ ঠিক আছে উইল দেয়ার আফটার শেয়ার প্রফিট ইকুয়ালি টোটাল অ্যামাউন্ট পেবেল টু বিক্রম উড বি পেড অফ মানে বিক্রম যে টাকাটা পাবে ওকে এই টাকাটা পে করে দেয় বিক্রমের টাকাটা পে করে দেয় বিক্রম কত পাবে দেখ হিসাব করে দেখ নিচের দিকে যোগ করবি কারণ আরো কাজ আছে ও তার আগে রিভ্যালুয়েশন মেলাতে হবে তো রিভ্যালুয়েশনটা মেলা 4 আর 5 9,600 তোকে 800 বাদ দিলে কত হবে 8,800 টাকা লিখবো কি টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এম এ ভির মধ্যে ভাগ করবো এম এ ভি 3:1 কত হচ্ছে 3/6 2/6 1/6 করে দেখ 8,800 ভাগ 6 ইন্টু 3 কত হচ্ছে 4,400 2 2,933 1 1,467 4,400 2,933 আর 1,467 কি লিখবো এখানে বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ঠিক আছে তো এবার যে রিটায়ার করে তার ঘর টোটাল কর 18,000 কি হয়েছে বল 18,000 যোগ 600 যোগ 8,000 যোগ 1467 কত হচ্ছে 28,067 টাকা কত হচ্ছে দেখ এই টাকাটা বেরিয়েছে 28,700 টাকা এবার দেখ তো ক্যাশে কত টাকা ছিল ক্যাশে কত ছিল বল ক্যাশে টাকা দিতে পারবি তুই দাঁড়া লোন কেন ক্যাশে কত টাকা ছিল 5,200 কিন্তু পাবে কত বিক্রম 28,000 টাকাই ধর আমার কাছে আছে 5,000 টাকা ক্যাশে বিজনেসের ক্যাশে 5,000 টাকা বিক্রম পাবে 28,000 টাকা দিতে পারবো না এই অবস্থায় রাখলাম জেনারেলি স্যার কি হয় সেক্ষেত্রে বাকি পার্টনারদের টাকা নিয়ে আসতে হয় বা লোন করতে হয় এবার দেখি ওরা কিছু বলেছে কিনা ওরা বলেছে না ওরা বলছে ওরা শুনবি কিন্তু ভালো করে শোন কারণ এটাই তো টপিক আসছে ওরা বলেছে যে না নতুন মানে কি জানো তোর বাকি যে দুজন পার্টনার ছিল তারও টাকা নিয়ে এসছে সেরকম কথা কিছু বলেনি বা লোন করেছে মার্কেট থেকে সেটাও বলেনি ঠিক আছে তো তাহলে স্যার তাহলে কি করে বলছে নতুন পার্টনারকে অ্যাডমিট করেছে নতুন পার্টনার যে অ্যাডমিট হলো তাহলে তো টাকা আসতো ওই টাকাটা দিয়ে ওকে দিয়ে দিবে বুঝতে পারলি তো এই বলে দিয়েছে দেখ সি নম্বর পয়েন্টটা পর পরাগ উড বি অ্যাডমিটেড অ্যাজ এ নিউ পার্টনার অন ইজ ব্রিঙ্গিং 16,000 অ্যাজ দেয়ার ইন গুডউইল মানে প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে 16,000 টাকা আর ক্যাপিটাল নিয়ে 28,000 টাকা তাহলে দেখ এক টাকা 5,200 সঙ্গে 16 শুনিস তোরা ক্যালকুলেট করে যাচ্ছি এটা দেখে নে কি করছিস তুই না করে 16,000 যোগ 28,000 ব্যবসার যে নতুন পার্টনার ও প্রিমিয়াম নিয়ে আসলো কত টাকা 16,000 টাকা আর ক্যাপিটাল নিয়ে আসলো কত 28,000 টাকা এবার দেখ তো হচ্ছে টাকা হচ্ছে দেখ 5,200 যোগ 16,000 যোগ 28,000 কত হচ্ছে 49,200 তাহলে তো টাকা হয়ে যাচ্ছে এবার তো টাকা হয়ে যাচ্ছে তাহলে কি বুঝতে পারলি তাহলে ক্যাশের ঘরটা যে ক্যাশ ব্যালেন্স শিটে ক্যাশ করেছি ওখানে লেখ ব্যাকেটে লেখ ক্যাশের ব্যাকেটে লেখ 5,200 ব্যালেন্স শিটে ক্যাশের ব্যাকেটে লেখ 5,200 বুঝতে পারলি 5,200 ছিল নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে আসলো 16,000 টাকা এন্ট্রি করছি 16 এন্ট্রি পরে করছি যা সেখানে করে নে 16,000 টাকা নিয়ে আসলো প্লাস 16,000 লেখ
যোগ 16,000 যোগ 28,000, ঠিক আছে তো? মাইনাস করিস না, মানে এখন এই অবস্থায় রাখ। তাহলে কত টাকা আছে তোর? 49,200 টাকা আছে। তুই টাকাটা দিতে পারবি? হ্যাঁ, দিতে পারবো। কত টাকা দিতে হবে বল? 28,700 লেখ টু ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক বা ক্যাশ কি ছিল? ওকে ক্যাশ না ব্যাংক ছিল? লেখ টু ক্যাশ অ্যাকাউন্ট বলে লেখ। বিক্রমের ঘরে লেখ 28,067 টাকা। তাহলে বিক্রম মিলে গেল। লিখেছিস? টু ক্যাশ অ্যাকাউন্ট বলে বিক্রমের ঘরে লেখ 28,067 টাকা। লিখেছিস তো? সঙ্গে সঙ্গে ক্যাশ থেকে এটা মাইনাস করে দে। ক্যাশ থেকে মাইনাস কর 28,067 টাকা। মাইনাস করে বাইরে বসিয়ে দে। কত হচ্ছে? 21,133। 21,133 হয়ে গেল। শেষ। ক্যাশটা মিলে গেল। ক্যাশটা মিলিয়ে দিলাম, ঠিক আছে তো? 21113 তো হলো তো? এবার আমাদের কিছু কিছু কাজ বাকি ছিল। ওই যে নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে এসেছিল কত? 28,000 টাকা। তো নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে আসলে কি হয় জানিস তো? পার্টনার্স ক্যাপিটাল লিখ বাই ক্যাশ অ্যাকাউন্ট, মনে পড়ছে তো? বলে কি লিখবি? অ্যামাউন্ট ব্রট ইন। কত টাকা? 28,000 টাকা। কার ঘরে লিখবো বল টাকাটা? পরাগের ঘরে লেখ 28,000 টাকা। এবার কি বলে যে নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে এসেছিল কত টাকা? 16,000 টাকা। প্রিমিয়াম কোন রেশিওতে ভাগ হয়? এখানে লেখ প্রিমিয়াম ফর গুডউইল। ওয়ার্কিং স্কোয়ার প্রিমিয়াম ফর গুডউইল কোন রেশিওতে ভাগ হবে? স্যাক্রিফাইসিং রেশিওতে। 16,000 টাকা কোন রেশিওতে ভাগ হবে? স্যাক্রিফাইসিং রেশিওতে, তাই তো? এবার আমি যেটা করছি, যেভাবে করছি সেভাবে করবি। পার্টনার্স, ঠিক আছে তো? একটু কোশ্চেনটা দেখি পার্টনার কারা কারা ছিল। পার্টনার ছিল হচ্ছে তোর মাধব, অনুপ। বিক্রম বেরিয়ে গেছে। মাধব, অনুপ। লেখ মাধব, অনুপ। এখানে লেখ মাধবের এম লিখলাম, অনুপের এ লিখলাম। নতুন পার্টনারকে পরাগের পি, ঠিক আছে? এম এ পি। এবার এখানে কি লিখবো বল? ওল্ড রেশিও। কি ওল্ড রেশিও? স্যার ওল্ড রেশিও কোনটা হবে? ঠান্ডা আমি জানি না, তুই বলতে পারবি কিনা জানি না। এখানে ওল্ড রেশিওটা কত হবে? 3:2। একদম ঠিক বোঝার চেষ্টা কর। আমাদের কি ছিল আগে? মাধব, অনুপ, আর কি ছিল? বিক্রম। মাধব, অনুপ, বিক্রমের রেশিও কত ছিল? 3:2:1। বিক্রম তো বেরিয়ে গেছে, তো রইলো কত? তাহলে এখানে ওল্ড রেশিও লিখবো 3/5 আর 2/5, ঠিক আছে? এবার নিউ রেশিও। নিউ রেশিও কার কার মধ্যে হবে? মাধব, অনুপ আর পরাগ। নিউ রেশিও ইকুয়াল বলেছিল, ভালো করে পড়। ইকুয়াল বলেছিল মানে 1/3 1/3 1/3। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? এবার এখানে কর স্যাক্রিফাইসিং রেশিও, ওল্ড মাইনাস নিউ। 3/5 থেকে 1/3 বাদ দেবো। তাহলে কত হচ্ছে? 5 3 15, 3 3 থেকে 9 -5 মানে 4/15 হচ্ছে। আর এখানে 2/5 মাইনাস 1/3, 5 3 15, 5 3 3 হলো 6 -5 1/15। তাহলে রেশিও কত হলো বল? স্যাক্রিফাইসিং রেশিও কত হলো? 4:1। তো দেখার কিছু নেই, দিলি পারবি না, দেখছিস নর্মালি 4:1। কত হলো বল? 4:1 হয়ে গেলে তো স্যাক্রিফাইসিং রেশিও ভাগ করে দে। 4:1 ভাগ করে দে ওটা। 16,000 টাকাকে 4:1 ভাগ করলে কি হয় জানিস তো? লেখ পিএফজি লেখ। লেখ পিএফজি। 16,000 টাকা ভাগ 5 ইন্টু 4 কত হচ্ছে? 12,800 আর 3,200। মিলিয়ে দে, শেষ হয়ে গেল অঙ্ক। মিলিয়ে দে। 28,000 টাকা, সেই 28,000 টাকা ব্যালেন্স হয়ে গেল 28,000 টাকা। পরাগের ব্যালেন্স 28,000 টাকা হয়ে গেল। বিক্রম আগেই হয়ে গেছে। এ এ মানে অনুপ কর। 16,000 যোগ 1200 যোগ 2933 যোগ 3200 কত হচ্ছে? কোনটা? কার ঘরটা? কার ঘর? এমের ঘর। এর ঘর করিনি আমি, আমি এর ঘর করছি। 23,000 23,333। 23,333 তার থেকে 3,200 মাইনাস করবো, কত হচ্ছে? 20,133। আর এবার এম এর ঘর করবো। 10,000 11,000 আর 4 15,000 15 আর 12 27,000।
সাথে 29,000 টাকা হচ্ছে। সেই 29,000 থেকে 4,800 বাদ দিলে, 29 থেকে 4 বাদ দিলে 25, 25 থেকে 800 বাদ দিলে 24,200। টু ব্যালেন্স সিটি লেখ। এখানে কি লিখবো? ক্যাপিটাল এম, এ আর পি। এম, এ আর পি। এম কত লিখবো? 24,200। এ লিখবো কত? 20,133। আর পি লিখবো 28,000। 24,200 প্লাস 20,133 প্লাস 28,000 কত হচ্ছে? 72,333 যোগ 21,400 যোগ 5,400 কত হচ্ছে? 99,133। এদিকে 6,000 যোগ 30,000 যোগ 20,000 যোগ 22,000 যোগ 21,133, 99,133। ঠিক আছে? তাহলে এই পেজটা কমপ্লিট হয়ে গেল। এই অঙ্ক আসবে না পরীক্ষায়, এই অঙ্কটা জরুরি নয় অঙ্কটা। খুব লেন্থি ছিল। দুটো ভালো দিচ্ছি